ওকে, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের নবম ব্যাচের প্রথম অ্যাকাউন্টিং ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে যারা কিনা আমাদের এই ক্লাসটা এনজয় করছেন বা করবেন, তারা যেন তার পাশাপাশি অন্যান্য যে সকল ব্যক্তিবর্গরা স্ট্রাগল করতেছে, এখনো পাস করতে পারে নাই, তাদেরকেও গ্রুপের লিঙ্কটা শেয়ার করুন। আশা রাখবো যে আপনারা একটু সময়ও যেটা বলবো যে মন খারাপ থাকবে না, কিংবা একটুখানি সময় আপনাদের অপচয় হবে না, বিনামূল্যে ওয়েস্ট করব না আমি। এবং আপনাদের মনে হবে যে ক্লাসটা সত্যিকার অর্থে অনেক বেশি ফ্রুটফুল ছিল। তো এই আশা নিয়ে আমি আপনাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর সকলের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই একটা হাইলাইটার নিয়ে বসেন। ওই হাইলাইটার নিয়ে অফকোর্স আপনাদের বইয়ের মধ্যে দাগিয়ে রাখবেন, যাতে করে এই তথ্যগুলো আপনি পরীক্ষার আগের দিন যাওয়ার সময় পড়ে যেতে পারেন। এর বাইরে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আর একটা শব্দ পড়তে হবে না। ঠিক আছে? যদি আপনি অতটুকু ভালো করে মাথায় রাখতে পারেন, এর বাইরে একটা শব্দ পড়তে হবে না। আমি আবারও বলছি, একটা শব্দ না। দেখুন, অ্যাকাউন্টিং ইজ দ্য ওয়ে অফ recording, analyzing and summarizing the transaction of an entity। এখানে তিনটা শব্দ দেওয়া হয়েছে। একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে অ্যানালাইজিং, আর একটা হচ্ছে সামারাইজিং। এবার আসেন, রেকর্ডিং কাকে বলে? যখন একটা ফাইন্যান্সিয়াল একটা ট্রানজেকশনকে যখন কি করা হয়, জার্নালে এন্ট্রি দেওয়া হয়, তখন সেক্ষেত্রে এটাকে রেকর্ডিং বলে। আমি কি বুঝাইতে পারছি? জি দাদা। ক্লিয়ার? তাহলে রেকর্ডিং কি? জি দাদা। ওকে, রেকর্ডিং গেল। রেকর্ডিং এর পরে কি আছে আমাদের? অ্যানালাইজিং। এখন অ্যানালাইজিং সেটা কোথায় করা হয়? লেজারে। তাহলে ওই জিনিসটাকে ওইখানে অ্যানালাইজ করা হয়। তো যেখানে লেজারের মধ্যে কোনটা কোথায় যাবে না যাবে এগুলা দেখা হয়। ফাইন। আর সামারাইজ কোনটাকে বলা হয়? সামারাইজিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে গেলে আপনি ধরেন, আমি যদি আপনাকে বলি যে বলেন তো টোটাল প্রফিট কত টাকা, সেখানে সামারি জানতে পাচ্ছেন। টোটাল অ্যাসেট কত টাকা, আপনি সামারি জানতে পাচ্ছেন। টোটাল লাইবিলিটি কত, সামারি জানতে পাচ্ছেন। লস হলে সেটা কত, সামারি জানতে পাচ্ছেন। তাহলে রেকর্ডিং মানে হচ্ছে জার্নাল, অ্যানালাইজিং করা হয় লেজারে, লেজারেরই আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় পোস্টিং। কি বলে এটাকে? পোস্টিং। তার ভাইয়া, মানে যদি ভাই বলেন, স্ক্রিনটা না ছোট দেখা যাচ্ছে ভাইয়া। এখন ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা, তবে এতক্ষণ যেটা ছিল এটা আমার জন্য ভালো হয়েছিল আর কি, এখন আপনাদের জন্য হয়তো ভালো। আচ্ছা দেখেন, তো যেটা বললাম সেটা হচ্ছে, তাহলে আমার রেকর্ডিং মানে হচ্ছে জার্নালে ওঠানো, অ্যানালাইজিং মানে হচ্ছে সেটা লেজারে নেওয়া, এবং অ্যানালাইজিং করা হয় পোস্টিং এর মাধ্যমে। যদি কোথাও পোস্টিং বলা থাকে, এটাকেও কি বলা হচ্ছে? লেজারে এন্ট্রি দেওয়াকে পোস্টিং বলা হচ্ছে। আর সামারাইজিং মানে কি? সামারাইজিং মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন সবকিছু এট এ টাইম আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে সামারাইজিং। এবার হচ্ছে দ্য থ্রি মেইন টাইপস অফ বিজনেস এন্টিটি আর সোল ট্রেডার, পার্টনারশিপ, কোম্পানিজ। তাহলে বিজনেস এন্টিটির কথা বলা হয়েছে তিন ধরনের। মেইন কিসের কথা বলা হয়েছে? মেইন থ্রি টাইপস অফ বিজনেস এন্টিটি আর সোল ট্রেডার, পার্টনারশিপ, কোম্পানিজ, এই তিনটা। ঠিক আছে? সোল ট্রেডার, পার্টনারশিপ, কোম্পানিজ, এই তিনটা। এবার আসুন, স্টেক হোল্ডার হু নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। স্টেক হোল্ডার যাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লাগে। আচ্ছা, আগের বাক্যে আরো একটা কথা বলে রাখি, বিজনেস এন্টিটি অনেক ধরনের আছে, যেমন হচ্ছে সোল ট্রেডার আছে, পার্টনারশিপ আছে, কোম্পানি আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। ওই যে সমবায় ব্যবসা আছে, রাষ্ট্রীয় ব্যবসা আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে। হ্যাঁ, তবে এখানে বলা হয়েছে তিনটা মেইন টাইপস। যদি মেইন টাইপস বলো তাহলে উত্তর হবে তিন। এবার হচ্ছে স্টেক হোল্ডার হু নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনক্লুড। তাহলে স্টেক হোল্ডার কাদেরকে বলে? একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্যের মাধ্যমে যে সকল ব্যক্তিবর্গরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে
বা ওই তথ্য থেকে তাদের বিন্দু মাত্র কাজে আসে, তাদেরকে স্টেক হোল্ডার বলে। তাদেরকে কি বলে? স্টেক হোল্ডার বলে। এখন তাহলে স্টেক হোল্ডার কারা? ম্যানেজাররা এই তথ্য দিয়ে কাজ করতেছে, ওনাররা এটার উপরে সিদ্ধান্ত গ্রহণ করতেছে, কাস্টমারও সিদ্ধান্ত গ্রহণ করতেছে। কেমনে? ধরেন আপনি যদি জানেন যে নোবেল দাদা প্রতি ব্যাচে বা নোবেল সাহেব প্রতি ব্যাচে কত টাকা ইনকাম করে, এটাতে আপনার কি কোনো লাভ আছে নাকি নাই? বলেন তো আগে, এটা বলেন, আছে নাকি নাই? কোনো লাভ নেই। আছে। কে বলছে নাই? অবশ্যই আপনি আছে। টাকা রোজগার করতেছেন, আমার জেনে লাভটা কি হবে? এই তো বলতেছি, এই যে দেখেন এখানে আপনার লাভটা কি। এখানে আপনার লাভ হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই কেমন। জি ধরেন একজন ডিগ্রিধারী ডক্টর, এমবিবিএস, ঠিক আছে, সে টোটালি তার কাছে কি হয়, ধরেন তার কাছে রুগী আসে কম, তার কাছে রুগী কি আসে, কম আসে, কেমন। আর ধরেন একজন ব্যক্তি যে কিনা এখন এমবিবিএস ডাক্তার না, কিন্তু সে ডাক্তারের কিছু বিদ্যা টিদ্যা জানে, সে রোগী সারাইতে পারে, প্রচুর রোগী তার থেকে যাচ্ছে, এবং সে ঢাকা শহরে 20টা বিল্ডিং বানাই ফেলছে। এখন আপনাকে যদি ডাক্তারের কথা বলা হয়, আপনি যদি বলেন যে ভাই আমার ধরেন আপনার কোন একটা জায়গায় মারাত্মক সমস্যা আছে, আমি জায়গার নাম বললাম না, এখন আপনি দেখতেছেন কি আপনার যেভাবেই ওকে সমস্যার সমাধান করতেই হবে। আপনি যখন দেখবেন যে এই জায়গা থেকে তো সমানে মানুষজন যাইতেছে আসতেছে, শুধু রোগী আর রোগী ভর্তি থাকে, আর এই মানে ডাক্তার তো শুধু কোটিপতি হইতে আছে দিনে দিনে, আপনি কি তার কাছে যাইবেন না? নাকি যে ডিগ্রিধারী কিন্তু রুগী সারাইতে পারতেছে না তার কাছে যাবেন? কোথায় যাবেন? এটা একটা নর্মালি আপনি ব্যাখ্যামূলক ভাবে কোথায় যাবেন? না, এটা ব্যাখ্যামূলক ভাবে কথা আছে, ব্যাখ্যামূলক ভাবে। হ্যাঁ, যেমন সেটা আমি জানি। নর্মালি আপনি চিন্তা করবেন যে যেহেতু ইনি ডিগ্রিধারী, তার মানে উনি একটু বেশি জানে, তাই না? হাত নর্মালি যশের ডিগ্রি ধরে যদি হাত যশের ব্যাপার আছে একটা না, বললে এক্স্যাক্টলি হাতের একটা বিষয় আছে। তো ওইখানে যেমন হাতের একটা বিষয় আছে, এখানে তেমন বোঝানোর একটা বিষয় আছে, আছে না? রাইট। এক্স্যাক্টলি। তো এখন আপনি যখন দেখবেন যে হ্যাঁ সে ডিগ্রিধারী না, কিন্তু সে ভালো বুঝাইতে পারে, এবং তার কাছে প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর, মানে সে প্রতি ব্যাচে ব্যাচে শুধু লাখে লাখে ইনকাম করে, তখন আপনি দেখবেন কি না, নিশ্চয় মানুষটা এত আবুল না সিএ সেক্টরে, যে সবাই এসে আবুলের মতো তার কাছে গিয়ে তাকে বড় লোক বানাইতেছে, তাই না? এটা তো হিউম্যান থিঙ্কিং, তাই কি না? ঠিক আছে। এক্স্যাক্টলি। তো তার মানে হচ্ছে এই কারণে কাস্টমারেরও ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার আছে, এবার বুঝছেন? জি তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেট ইনফরমেশন আপনারও জানার দরকার আছে, এবার বুঝছেন কেন দরকার আছে? জি জি। গুড। এবার দেখেন সাপ্লায়ার। হ্যাঁ, কি বলছেন? সাপ্লাই। হ্যালো, সেই এম এ কিছু বলছেন? আচ্ছা, ওকে। দেখেন সাপ্লায়ার, এবার সাপ্লায়ারের কি দরকার আছে? ধরেন আমি ধরেন টাকা পয়সা আমার কাছে আছে, আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ গুড, আমি হচ্ছি সলভেন্ট। এখন আমি যার থেকে জিনিসপত্র কিনি, আমি যদি সলভেন্ট হই, আমি তাকে যদি বলি যে ভাই আমাকে একটু এই টাকাটা দেন তো, এখন আপাতত আমার হাতের কাছে টাকা নাই, আপনাকে কালকে দিচ্ছি, সে কি কোনো দেরি করবে? না, সে দৌড়তে দৌড়তে দিবে, আরে দাদা কি বলেন, আপনার টাকাই লাগবে না, যদিও লাগবো, কিন্তু সে বলবে কি, দাদা আপনার টাকাই লাগবে না, আপনি এমনিই নিয়ে যান। ঠিক আছে, তো তার মানে বুঝতে পারতেছেন সাপ্লায়ার অফ কোর্স ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরে কাজ করতেছে। এবার আসেন লেন্ডার, যে আমাকে ধার দিবে, তো সে যদি জানে যে আমি তার ধারের টাকাটা পরিশোধ করতে পারবো, ওই পরিমাণ ক্যাপাবিলিটি আমার আছে, সে আমাকে ধার দিবে না? দিবে দিবে। দিবে। এবার হচ্ছে এমপ্লয়ি, যারা আমার এখানে কাজ করে, হ্যাঁ, ধরেন এখানে বইয়ের জন্য অনেকে আছে, তারপরে হচ্ছে কি বই লিখার জন্য অনেকে আছে, হ্যাঁ, তো ধরেন তারা যদি জানে যে, সরি কিছু বলছেন? আচ্ছা, তারা যদি জানে যে না ঠিক আছে ওনার কাছে তো টাকা পয়সা আছে, আমরা কোনো কারণে খালি হাতে যাব না, উনি আমাদেরকে বলবে না যে ভাই আমি তো দিতে পারতেছি না, দুঃখিত, এটা উনি বলবে না, তাহলে ওনার এমপ্লয়ির ইনফরমেশন দরকার আছে, আছে না? অফ কোর্স। এরপরে আসেন ট্রেড ইউনিয়ন। এবার ধরেন ট্রেড ইউনিয়ন কাদেরকে বলে? ধরেন এই যে বিভিন্ন সময় সমবায় সমিতি, হ্যান লোক ত্যান লোক থাকে না, বাস পরিবহন মালিক সমিতি, হ্যান ত্যান থাকে না। এখন ধরেন এই যে কিছুদিন আগে সাহেম সোভান আনভি, চিনেন ওনাকে? চিনি চিনি। কে উনি? বসুন্ধরা গ্রুপের এমডি। এমডি। আচ্ছা, এখন উনি যদি কোথাও বলে যাও এদিকে সবকিছু ফাটাই দাও, তো ওরা সব ফাটাই দিয়ে আসতো না? আসতো। তার মানে ট্রেড ইউনিয়ন বা এই সকল জিনিসগুলা ওনার কি কোনো কারণে কন্ট্রোলে ছিল না? কিছু ছিল। ছিল। কেন ছিল? জাস্ট ফর অ্যাবাউট হিজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাই না? জি জি। তাই তো নাকি? এখন ধরেন সায়েন্স ওভার যখন খাদে পড়ছে, তখন আর কেউ ডাক দিলে আসবো না। তো
তো তার মানে ট্রেড ইউনিয়নও ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে কাজ করে। ভ্যাট আর ট্যাক্স অথরিটি, তাদেরও কি এটা কাজ আছে না? আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপর ভিত্তি করে তারা বের করবে যে আমি কত টাকা সরকারকে ট্যাক্স দিব বা ভ্যাট দিব, তাই না? জি এরপরে আসেন ফাইন্যান্সিয়াল অ্যানালাইস্ট এন্ড অ্যাডভাইজার। এবার ধরেন যারা ফাইন্যান্সিয়াল অ্যানালাইস্ট অথবা অ্যাডভাইজার, তারা হচ্ছে আমার তথ্যকে অ্যানালাইসিস করে তারা অন্যকে জানাবে যে না, নোবেল দাদা সামনের দিকে পকপকা, ওই যে আপনার ওই যে কি যেন বলে, পুষ্পাকে ভাই যখন, হ্যাঁ বলেন। এটা কি মার্ক করবো? এখানে যে হাইলাইটার দিয়ে মার্ক করা আছে এটা কি বই হ্যাঁ, তো আমার? আমি তো মার্ক করতেছি কেন, আমি যা পড়াবো তাই মার্ক করবেন। এটা কি আপনি জি ভাই। ক্লাসের প্রথম থেকে ছিলেন না? হ্যাঁ ছিলাম, আমি একটু তাহলে আগে। এটা তো আমি বলছিলাম। আচ্ছা, জি জি এটা মার্ক করবেন, এগুলা যা দিচ্ছি এগুলা সব মার্ক করবেন। আমি কিন্তু সব লাইন পড়াচ্ছি না, যা পড়াচ্ছি এগুলা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো এখন আচ্ছা যারা ওই যে পুষ্পাকে যখন ওই যে প্রথমে কবর দিতে নিছিল গুলি করে, তো সে তার মুখ বাঁধা ছিল, সে কি বলছে? মেয়ে তো মেরা ফিউচার ব্রাইট দিখ রাহা হুঁ, বলছে না? তো আমিও দেখতেছি আমার ফিউচার ব্রাইট। এখন মানুষজন যতই চিল্লা ফাল্লা করুক, আমার কিছু আছে নাই, আমার তো জি টাকা আসতেছে। সে যদি হাহারি এক দেয়, আমি জাস্ট আমার ফেসবুকে একটা পোস্ট দেখাবো, 2,72,000 রিচ আসছে, 2,72,000। তাহলে চিন্তা করেন মানুষজন কি পরিমাণ আমার এগুলো পড়ে দেখে, শুনে, আরেকজনকে বলে, কথা বলে। আমার তো ফেসবুক থেকেও টাকা আসে জানেন, ইউটিউব থেকেও টাকা আসে। আলটিমেটলি কি হচ্ছে, আমার সব জায়গা থেকে ইনকাম আসতেছে, লস তো নাই। তো এই কারণে হাহাকে আমি এনজয় করি, ঠিক আছে? তো এখন ফাইন্যান্সিয়াল অ্যানালাইস্ট আর অ্যাডভাইজার কি, সে বলবে যে নোবেল শাহকে আসলে পকপকা ফিউচার আছে নাকি নাই, নোবেল প্রফেশনাল একাডেমি কি সাস্টেইন করবে নাকি করবে না। তো এই তথ্যের উপর ভিত্তি করে ইউজারদেরকে সিদ্ধান্ত দেয় না আপনি এই শেয়ারে ইনভেস্ট করেন বা আপনি এখানে পড়তে চান। বোঝা গেছে যে উনি এমনি এমনি এই জায়গাতে আসতে পারে নাই, ওনাকে কাঠখড় পুড়ে একটা পুরা সেক্টরে জায়গা বানাইতে হয়েছে। ওনার কোনো বাবা, চাচা, খালু কিংবা আপু ভাইয়া ওনাকে এই জায়গায় এসে এই জায়গাটাকে রেডি করে দেয় নাই। আর উনি এটা করতে মাত্র 2 বছরও সময় নেয় নাই। সো ওনার কাছে যাইতে পারেন, অন্তত ক্লাসটা গিয়ে দেখে আসতে পারেন। বা যারা এগুলা হাহা দেখে তাদের মধ্যে কিউরিয়াসিটি থাকে না যে হ্যাঁ সে হাহা দিচ্ছে, আচ্ছা ঘটনাটা কি একটু গিয়ে দেখি তো। এই হচ্ছে বিষয়। এবার আসুন পরেরটাতে, গভর্নমেন্ট এজেন্সিজ এন্ড দ্য পাবলিক। এবার গভর্নমেন্ট এজেন্সিও ওই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে কাজে লাগিয়ে কোনো না কোনো সিদ্ধান্ত তাদের দিক থেকে গ্রহণ করে, এবং পাবলিক তো আছেই। পাবলিক বলতে কি, এক সময় না এক সময় পাবলিকই তো কাস্টমার হয়, তাই না? নাকি? জি আজকে গতকালকে যে পাবলিক ছিল আজকে সে কাস্টমার, পরবর্তীতে সে আরো কাস্টমার আসবে, তাই না? আসবে। জি জি এক্স্যাক্টলি। এবার আসেন, তাহলে এরা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইউজার। ওকে, এবার হচ্ছে এক্সিস্টিং এন্ড পোটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার এন্ড আদার ক্রেডিটর আর দ্য প্রাইমারি ইউজার অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এরা হচ্ছে কি প্রাইমারি ইউজার। এরা কি প্রাইমারি প্রাইমারি। ইউজার? যদি বলে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রাইমারি ইউজার কারা, তাহলে হচ্ছে এরা। এখন অপশনের দুইটা কথা লিখছে, একটা হচ্ছে এক্সিস্টিং আর একটা হচ্ছে পোটেনশিয়াল। একটা হচ্ছে এক্সিস্টিং আর একটা হচ্ছে কি পোটেনশিয়াল। তাইলে কি যারা এক্সিস্টিং ইনভেস্টর, তারা মানে হচ্ছে যারা বর্তমানে শেয়ার হোল্ডার, তাদেরকে বলা হয় এক্সিস্টিং ইনভেস্টর, কেমন? আর যারা এখনো শেয়ার হোল্ডার না কিন্তু যারা ভবিষ্যতে শেয়ার কিনবে, তাদেরকে বলা হয় পোটেনশিয়াল ইনভেস্টর। একইভাবে আমাদের এখানে আমি যদি বলি আপনারা কি এখানে কাস্টমার, না, আমি মনে করি আপনারাও এখানে ইনভেস্টর। কেন ইনভেস্টর এটা আমি মনে করি, কেন ইনভেস্টর? কারণ হচ্ছে আপনি আপনার ক্যারিয়ারের জন্য এখানে ইনভেস্ট করতেছেন, দ্যাটস ওয়াই ইউ আর কনসিডার্ড হিয়ার অ্যাজ অ্যান ইনভেস্টর। তো আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আপনার দ্রুত পাস আসলে আপনার ক্যারিয়ার পকপকা হয়ে যাবে। আবার একইভাবে আপনিও একটা খুলে বসতে পারবেন। এমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখান থেকে 4,000 টাকা করে পড়ে এখন 2,000 টাকা করে পড়াচ্ছে। এবার দেখেন কোথায় ছিলাম, এক্সিস্টিং এন্ড পোটেনশিয়াল ইনভেস্টর, তাহলে আমি বুঝাইতে পারছি কেমন। অপশনে দুইটাই থাকতে পারে। এবার হচ্ছে যে অপশন থাক, বলেন। ভাইয়া পটেনশিয়ালটা কি ফিউচার? অ্যাকাউন্টিং সিলেবাসটা কি সেপ্টেম্বরে শেষ করা পসিবল? আমি যেহেতু এখানে পড়াচ্ছি, অফকোর্স পসিবল, কেন পসিবল না ভাইয়া? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি এখন পর্যন্ত 1 মাস 20 দিনের যে পরীক্ষা ছিল একটা সেশনে, যেটা হচ্ছে আহ প্রথম পরীক্ষা এই বছরের, হ্যাঁ, ওই পরীক্ষা আমি 1 মাস 20 দিনে শেষ করছি। তো তাহলে ওইটা পসিবল হলে এখনো তো 2 মাস আছে, কেন পসিবল হবে না? এবার দেখুন, the primary user of financial statement uses the financial information of a company. দেখাচ্ছেন তো না?
The primary user of জি। financial statement use the financial information of a company to make decision about providing resources to the entity and to access managers stewardship of the company's resources, company's economic resources. এবার আসেন, আগে প্রথমত একটা আপু একটা জিনিস জিজ্ঞেস করছে, মানে হঠাৎ করে জিজ্ঞেস করছে, আমি কথাটা আরেকজনের কথার কারণে এটা হয়ে গেছে। উনি পোটেনশিয়াল ইনভেস্টর জিজ্ঞেস করছে। পোটেনশিয়াল ইনভেস্টর মানে হচ্ছে ভবিষ্যতে যে ইনভেস্ট করবে সে পোটেনশিয়াল ইনভেস্টর। তা আমি যদি আপনাকে ইনভেস্টর হিসেবে ধরি, আপনি যদি এখানে অলরেডি টাকা দিয়ে থাকেন তাহলে আপনি হলেন এখানে ইনভেস্টর আর এক্সিস্টিং। আর আপনি যদি ভবিষ্যতে দেন যে আচ্ছা দাদার একটা ক্লাস দেখে আসি, দেখে যদি ভালো লাগে তাহলে পড়বো, আদারওয়াইজ পড়বো না, তো এটা হচ্ছে পোটেনশিয়াল ইনভেস্টর। ঠিক আছে? আর যদি আপনার দৃষ্টিকোণ থেকে এটা আপনার কাছে কাস্টমার মনে হইতে পারে, আশা করি আপনি উত্তর বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তী লাইন। দ্য প্রাইমারি ইউজার অফ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ এ কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজ করে টু মেক ডিসিশন, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অ্যাবাউট প্রোভাইডিং রিসোর্সেস টু দ্য এন্টিটি, এন্টিটি কতটুকু পরিমাণ রিসোর্স প্রোভাইড করার দরকার আছে, এন্ড এবং মানে অর্থাৎ এন্টিটি তো রিসোর্স বাদে চলবে না, চলবে। কারণ আমি একটা নোবেল প্রফেশনাল একাডেমি, ধরেন আমি ওনার, ধরেন এখন এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদেরকে দেখে বুঝতে হবে না যে কত পরিমাণ রিসোর্স আবার আমাকে এখানে ঢালতে হবে, এক। আর সেই সাথে হচ্ছে কি টু অ্যাসেস ম্যানেজার স্টুয়ার্ডশিপ, ম্যানেজার স্টুয়ার্ডশিপ মানে কি ম্যানেজারকে যে কাজটা দেওয়া হয় তার আলোকে সে তার দায়িত্ব পালন করতেছে কি করতেছে না, করতেছে নাকি করতেছে না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের স্টুয়ার্ডশিপ, ম্যানেজার স্টুয়ার্ডশিপ। অর্থাৎ ম্যানেজার স্টুয়ার্ডশিপ মানে হচ্ছে ম্যানেজারের উপর ন্যস্ত দায়িত্ব, আর অ্যাসেস মানে হচ্ছে সেটা মূল্যায়ন করা যে সে কি ঠিকঠাক মতো কাজ করে নাকি করে না। আমি যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তথ্য পাই তার আলোকে বুঝতে পারবো যে ম্যানেজার কাজ করে নাকি করে না। কেমনে? ধরেন আমার যদি প্রতিষ্ঠানের রেভিনিউ অনেক বেশি পরিমাণ জেনারেট করতে পারে, আমি বুঝবো যে না ঠিক আছে ম্যানেজার, ঠিক আছে ম্যানেজার ঠিকঠাক মতো কাজ করে। আর আমি যদি ঠিকঠাক মতো রেভিনিউ জেনারেট করতে না পারে, মানে আমার প্রতিষ্ঠানে টাকা না আসে, তখন আমি বুঝবো যে না ম্যানেজার ঠিকঠাক মতো কাজ করে না। এখন ধরেন ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে কল দেওয়ার জন্য, যে ঠিক আছে আপনি এখন সবাইকে কল দিবেন যারা প্রথম থেকে এখন পর্যন্ত এখানে পড়ে আসছে, আমি কল দেওয়ার মতো টাইম আমার নাই, আমি স্টুডেন্ট পড়াই দিয়ে ব্যস্ত আছি। এখন ম্যানেজার যদি ঠিকঠাক মতো কল দেয়, ধরেন 3 জন ম্যানেজার রাখা হয়েছে, তাহলে 3 জন ম্যানেজার যদি ঠিকঠাক মতো কল দেয়, যে ম্যানেজার বেশি কল দিবে তার আন্ডারে বেশি স্টুডেন্ট আসবে, তাই না? ঠিক কিনা? আর যে ম্যানেজার কল ঠিক মতো দিতেছে না, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, তার আন্ডারে কম স্টুডেন্ট আসবে, ঠিক কিনা? তো তাইলে আমি অ্যাসেস করব কিভাবে? ইনফরমেশনের মাধ্যমে, যে যার আন্ডারে বেশি স্টুডেন্ট আসতেছে সে কি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারতেছে, একদম প্রপারলি পারতেছে। আর যার আন্ডারে আসতেছে না সে হয়তো বা পারতেছে না। ক্লিয়ার? সে হয়তো বা পারতেছে না, দ্যাট ডাজন্ট মিন যে সে পারতেছে না, সে হয়তো ট্রাই করতেছে কিন্তু তার হচ্ছে না। এবার আসেন, ক্লিয়ার তো না? ভাইয়া হুম, ভাইয়া এসএস ম্যানেজার স্টুয়ারশিপ এটা মানে হচ্ছে দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে, এই তো? এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে কি করে না এটাকে অ্যাসেস করা। ম্যানেজার স্টুয়ার্ডশিপ মানে ম্যানেজারের উপর দায়িত্ব, আর অ্যাসেস করা মানে হচ্ছে মূল্যায়ন করা, ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এটা এটা মানে হচ্ছে অ্যাসেস করা, এটাকে অ্যাসেসমেন্ট বলে। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্যাট? বলেন। স্টক হোল্ডার আর স্টেক হোল্ডারের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা বলতেছি, শুনেন। এটা আমি প্রতিবারই বলি কিন্তু এবার বলি নাই, কারণ ওই যে দ্রুত শেষ করতে হবে এই কারণে। যেহেতু প্রশ্ন করছেন বলতেছি। 3টা শব্দ আছে, কেমন? আমি লিখে বলে আবার মুছে দিব। দেখেন, একটা হচ্ছে SHAREHOLDER হোল্ডার, একটা হচ্ছে STOCKHOLDER হোল্ডার, আর আরেকটা হচ্ছে STAKEHOLDER হোল্ডার। এখানে আমি 3টা হোল্ডারের কথা বলছি, একটা হচ্ছে শেয়ার হোল্ডার, একটা হচ্ছে স্টক হোল্ডার, আর একটা হচ্ছে স্টেক হোল্ডার। এবার আসেন শেয়ার হোল্ডার কাকে বলে, তিনোটাই বুঝেন, 2টা না তিনোটাই বুঝেন। শেয়ার হোল্ডার কাকে বলে? প্রথমত শেয়ার হোল্ডার কাকে বলে? শেয়ার হোল্ডার হচ্ছে নরমালি যারা একটা কোম্পানি শেয়ার ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বলে। শেয়ার 2 ভাবে ক্রয় করা যায়, একটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিসে, একটা হচ্ছে এককালীন। আপনি আমাদের এখানে কোর্সে ভর্তি হলে 2 ভাবে হওয়া যায় না, জানেন এটা? জানি। কি আমাদের এখানে সিস্টেমটা কি দেখি, কে কে জানেন বলেন তো? আমি জানি। হ্যাঁ বলেন, জানলে বলেন। এটা আপনাদের উদাহরণ হিসেবে বুঝাইতেছি। হ্যাঁ বলেন না, দ্রুত বলেন। একটা হচ্ছে গিয়ে এককালীন দিলে 1 টাকা, আর হচ্ছে ইনস্টলমেন্টে দিলে আরেকটা টাকা। আরেকটা টাকা। তো এককালীন আরেকটা, ইনস্টলমেন্ট আরেকটা বলতেছেন কেন? আমি কি একজন থেকে আরেকটা নিই নাকি? না, সবার জন্য তো সেম, তাহলে অ্যামাউন্টই বলেন, সমস্যা নাই, বলেন। এককালীন দিলে হচ্ছে 4000 টাকা, আর হচ্ছে ইনস্টলমেন্টে দিলে হচ্ছে 5000 টাকা।
হ্যাঁ, এটা পার সাবজেক্ট, তাই না? জি পার সাবজেক্ট, গুড। এবার ধরেন আপনি যদি এককালীন দেন, তাইলে আপনি ধরে নেন এই কোম্পানির মানে অর্থাৎ আপনি ওই যে এবার শেয়ারের বেলাও সেম জিনিস, শেয়ার এককালীন দেওয়া যায়, কিস্তিতে দেওয়া যায়। এখন শেয়ারের টাকা যদি কিস্তিতে পে করেন তাহলেও আপনি শেয়ার হোল্ডার, শেয়ারের টাকা যদি কিস্তিতে না করে এককালীন করেন তাও আপনি শেয়ার হোল্ডার। এখানে আপনি যদি এককালীন দেন, আমি কি এখানে স্টুডেন্ট ধরবো না? ধরবো। আপনি যদি এককালীন দেন তাও আমি ধরবো, ইনস্টলমেন্টে দিলেও আমি ধরবো। একইভাবে ওইখানেও সে এককালীন দিলেও সে শেয়ার হোল্ডার, ভেঙে ভেঙে দিলেও সে শেয়ার হোল্ডার। এবার আসেন, শেয়ারের টাকাকে যদি এককালীন যে শেয়ার গুলা দিয়ে দিছে বা পুরা টাকা, এককালীন হোক আর ইনস্টলমেন্ট হোক, যাই হোক না কেন, ধরেন আপনি ওই শেয়ারের পুরা টাকা যদি পে করে দেন, পুরা টাকা অর্থাৎ এক একটা শেয়ারের দাম 10 টাকা, আপনি ইনস্টলমেন্টে প্রথমে 5 টাকা পরে 5 টাকা দিচ্ছেন, অথবা আপনি এককালীনই 10 টাকা দিচ্ছেন। এককালীন 10 টাকা দিয়ে দিলে এটা তো পুরোপুরি এককালীন পেইড। আর আপনি যদি ভেঙে ভেঙে দিয়েও যদি পুরা টাকা পে করে ফেলেন, তখন ওই শেয়ার হোল্ডার শেয়ার গুলাকে একত্র করলে স্টকে রূপান্তর করা যায়। তার মানে কি, আমার যেই সকল শেয়ারের টাকা পুরাপুরি পে করা হয়ে গেছে, ওই রকম অনেকগুলা একই কোম্পানির শেয়ারকে, একই কোম্পানির একই ধরনের, দুইটা শব্দ মনে রাখতে হবে, একই কোম্পানির একই ধরনের, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি লিমিটেড, এটা শেয়ার আছে, বা পাবলিক লিমিটেড কোম্পানি ধরেন, এটা শেয়ার আছে। এই একই কোম্পানির শেয়ার এবং একই ধরনের, বা সাধারণ শেয়ার, ইকুইটি শেয়ারের মানে সাধারণ শেয়ার, তারপর অগ্রাধিকার শেয়ার, হাবিজাবি অনেক শেয়ার আছে না? তো এখন ধরেন সাধারণ শেয়ার হচ্ছে একই ধরনের আর একই কোম্পানির, মানে নোবেল প্রফেশনাল একাডেমির শেয়ার, সবগুলাকে যখন আপনি একত্রিত করবেন তখন সেটাকে স্টক বলে। কি বলে? স্টক বলে। আর স্টক তাহলে কেন করা হয়? অনেকগুলা পেইড আপ ক্যাপিটাল বা শেয়ারে, মানে ফুললি পেইড আপ ক্যাপিটাল শেয়ারকে একত্রিত করে স্টকে রূপান্তর করা হয়। আর যে ব্যক্তি স্টকটা কিনে তাকে স্টক হোল্ডার বলে। এবার বুঝছেন? তাহলে শেয়ার হোল্ডার হচ্ছে কেউ ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে শেয়ার কিনলে সেই শেয়ার হোল্ডার, কিস্তিতে কিনুক এককালীন কিনুক। আর স্টক হোল্ডার হচ্ছে অনেকগুলা শেয়ার যখন লট আকারে একত্রে বিক্রি করা হয়, এবং যে বা যারা ওই শেয়ার গুলাকে কিনে সেটাকে স্টক হোল্ডার বলে। তাহলে স্টক মানে কি শেয়ার না? কথা বলে না। স্টক মানে কি শেয়ার না? শেয়ার শেয়ার। স্টক হইতে হইলে মিনিমাম রিকোয়ারমেন্ট কি? শেয়ার হোল্ডার হইতে হবে। না, স্টক হইতে হইলে শেয়ার গুলা ফুললি পেইড আপ শেয়ার হইতে হবে, মানে ওই শেয়ারের সব টাকা পরিশোধ করা হইতে হবে। বোঝা গেছে? আপনি কোন শেয়ারের 50% পে করছেন আর 50% করেন নাই, তাইলে ওই শেয়ারটা আপনি স্টকে রূপান্তর করতে পারবেন না। যখন 100% পারবেন তখনই সেটাকে শেয়ারে মানে স্টকে রূপান্তর করতে পারবেন। বোঝা গেছে? তাহলে কি বলছি আমি, কোন একটা শেয়ার সেটাকে স্টকে রূপান্তর করতে হলে কি করতে হবে? কারণ অনেকগুলা শেয়ারকে স্টকে রূপান্তর করতে হবে, কি করতে হবে? ফুললি পেড আপ। প্রথমত ফুললি পেইড আপ হতে হবে, সেকেন্ডলি অনেকগুলো শেয়ার লট আকারে কিনতে হবে। আচ্ছা অনেকগুলা শেয়ার তো বুঝছি, সেটা তো বুঝছি, অনেকগুলা ফুললি পেইড আপ শেয়ার সেটা তো বুঝছি, একই কোম্পানির একই কোম্পানির একই কোম্পানির একই ধরনের। তাহলে একই ধরনের প্রথমত শেয়ার। ফুললি পেইড আপ শেয়ার, এরপর হচ্ছে একই কোম্পানির শেয়ার, এরপর হচ্ছে একই ধরনের শেয়ার, এবং তখন সেটা স্টক হবে। আর স্টককে যে কিনবে তাকে স্টক হোল্ডার বলবে। বুঝছেন? আচ্ছা, যে প্রশ্ন করছে সে কই? হারাই গেছে। সে হারাই গেছে কেন? জি বুঝছি। হ্যাঁ, এরপর হচ্ছে যে এবার হচ্ছে স্টেক হোল্ডার। কেমন? শেয়ার হোল্ডার আর স্টক হোল্ডার, বুঝছেন? জি ওকে, এবার হচ্ছে স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কাকে বলে? ধরুন আপনি একটা কোম্পানির কোনো না কোনো ভাবে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, তাহলে আপনি স্টেক হোল্ডার। তার মানে স্টেক হোল্ডারের এরিয়া সব থেকে বড়। তাহলে স্টেক হোল্ডার কারা? যারা, ধরেন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমির স্টেক হোল্ডার কারা, তাহলে উত্তরে কি হবে? 1, প্রথমত যারা এখানে কাস্টমার, 2, যারা এখানে কাজ করে, 3, যারা এখানে বই লিখে, 4, যে সকল ভাইয়ারা আমাদের এখানে ক্লাস নিচ্ছেন, 5, যারা আমার আশেপাশে যারা আমাকে নিয়ে কথাবার্তা বলাতে ব্যস্ত থাকে, 6, যাদের নিজেদের আমার কারণে মানে ব্র্যান্ড ভ্যালু কমে গেছে কিংবা কোনো কারণে তারা স্টুডেন্ট পাইতেছে না, 7, যারা গ্রুপের বিভিন্ন জায়গাতে আটকে গেছে, সারাদিন শুধু নোবেল শাহ দেখে, 8, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু আছে, বলে শেষ করা যাবে না। তার মানে স্টেক হোল্ডার কি? নোবেল প্রফেশনাল একাডেমি স্টেক হোল্ডার। তাহলে কারা? নোবেল প্রফেশনাল একাডেমির রেজাল্ট বা নোবেল প্রফেশনাল একাডেমিকে নিয়ে যারা কথা বলে, আলোচনা করে, তারপরে তাদের কোনো না কোনো কারণে দিনের মধ্যে একটু হইলেও ভাবে, দেন হচ্ছে যে
এখানে যারা পড়ে, যারা এখান থেকে পাশ করে গেছে, যারা এখান থেকে অ্যাডভান্টেজ নিচ্ছেন, এটা থাকার কারণে যাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, যাদের স্টুডেন্ট কমে গেছে, সবাই হচ্ছে এখানে কে যার স্বার্থ আছে তো দাদা সবাইকে স্টেক হোল্ডার, সবাইকে স্টেক হোল্ডার। তাহলে স্টেক হোল্ডার আমি বুঝাতে পারছি? জি জি। তাহলে শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার, স্টেক হোল্ডার, ক্লিয়ার? জি মাত্র একজন বলতেছে, সবাই ক্লিয়ার? জি 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 দাদা। গুড। সবজন চিনলেন, নিলে তো লাউড স্পিকার ফেটে যাওয়ার কথা, কিন্তু আপনারা তো দেখি কথাই বলেন না। আচ্ছা দেখেন, এরপর আসেন পরেরটাতে, কেমন? এখানে অলরেডি আমি উপরে বলে দিচ্ছি, রেকর্ডিং, অ্যানালাইজিং, সামারাইজিং, এগুলো সব আগে বলা হয়ে গেছে, এখানে কিছু লাগবে না। যেটা লাগবে শুধু সেটা দেখান। ওয়ান অফ দ্য রোল অফ অ্যান অ্যাকাউন্টেন্ট ইজ to measure the revenue and expenditure of an entity, and if it is a business, its profit। মানে অর্থাৎ মূলত অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে রেভিনিউ আর এক্সপেন্স কে কোনটা কত হয়েছে এটাকে পরিমাপ করা। আর যদি সেটা বিজনেস অর্গানাইজেশন হয় তাহলে সেক্ষেত্রে কি করা, ওইটার প্রফিট দেখা বা লস দেখা, যাই হোক না কেন, প্রফিট হলে প্রফিট দেখা, লস হলে লস দেখা। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যেটা বিজনেস অর্গানাইজেশন না, সেটা কিন্তু প্রফিট ওরিয়েন্টেশনের বিষয় থাকে না, বা ওই জায়গাতে আমাকে প্রফিট বের করা লাগে না। ঠিক আছে? ওইখানের মেন উদ্দেশ্য থাকে আমাকে কি করা, মানে আমি সাস্টেইন করতে পারবো কিনা ওইটা দেখা। কিন্তু যদি সেটা বিজনেস হয় তাহলে প্রফিট ক্যালকুলেশন ইজ ম্যান্ডেটরি। এবার আসুন টাইপ অফ বিজনেস এন্টিটি। আমরা বলছিলাম যে যেখানে প্রফিট নেই ওটাকে বিজনেস বলা যাবে না? না না, করা যাবে, বের করেন, সমস্যা কি? না, যেটাতে প্রফিট নেই ওটা বিজনেস না, যেটা প্রফিট নেই ওটা বিজনেস না। ঠিক আছে? হ্যাঁ দাদা। বিজনেসের সংজ্ঞা কি? বিজনেস হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে কোনো কিছু আর্ন করলে সেটাকে বিজনেস বলে। এখন আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এটার মধ্যে কি একটু হলো টাকা পয়সা নাই? আছে দাদা। আছে। আছে। এবার এটাকে অবৈধভাবে করাইতেছি আমি? না দাদা, না। না। তাহলে এটা বৈধ ব্যাপারে। তো আপনি যেগুলো অবৈধভাবে করবেন সেটা আপনি বিজনেস বলতে পারবেন না। আবার কোনোটা আপনি এমনি করতেছেন কিন্তু সেটার মধ্যে আপনার কোনো প্রফিট মেকিং এর উদ্দেশ্য নাই, তাহলে এক্ষেত্রে আপনি সেটাকেও কি করবেন না, বিজনেস বলতে পারবেন না। বোঝা গেছে? হ্যাঁ দাদা। এবার আসেন, দেয়ার আর 3 মেইন টাইপস অফ প্রফিট ফোকাস বিজনেস এন্টিটি। তাহলে প্রফিট ফোকাসেরও অনেকগুলো আছে। সমবায় সমিতিও মানে কিছু দেখে প্রফিট না, বাট মূলত হচ্ছে এখানে প্রফিটের আরো অনেক, রাষ্ট্রীয় ব্যবসাও কিন্তু ব্যবসা, মানে রাষ্ট্রীয় যেটার কথা বলি আর কি। তো ওইখানে কি প্রফিট করে? মানে ওইটা তো প্রফিট মেকিং করা উদ্দেশ্য না, তাই না? হ্যালো, হ্যাঁ। তো দ্যাট মিন্স আমার এখানে বলতে প্রফিট ওরিয়েন্টেড যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রধানত বা মূলত 3 ধরনের: সোল ট্রেডার, পার্টনারশিপ, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। শেষ। এবার আসেন পরেরটাতে। সোল ট্রেডার আমরা সবাই চিনি, এটা কিছু বোঝানোর দরকার আছে? সোল ট্রেডার মানে হচ্ছে এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা। ঠিক আছে? যেটার মালিক মাত্র একজন থাকে। এখন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি কি, বলেন তো? সোল ট্রেডার। বুঝছেন? ওকে। এবার আসেন, এরপরে কি হইলো? পার্টনারশিপ। পার্টনারশিপে কি বলছে? পার্টনারশিপ ক্যান টেক ওয়ান অফ টু ফর্ম। ওয়ান অফ টু ফর্ম মানে দুটোটা ফর্ম হইতে পারে না, টেক ওয়ান অফ টু ফর্ম। আরো একটা কথা বলে দিচ্ছি, আমাদের আগের কোনো ব্যাচে আপনারা ইউটিউবে ক্লাস দেখবেন আমি যখন প্রথম পড়াইতাম কখনো মার্ক করা হইতো না। হ্যাঁ, এরপরে যে সকল ব্যাচগুলো পড়াইছি ওইখানে যে মার্কটা হইতো এটা এভাবে ভেঙে ভেঙে মার্ক করা হইতো না। আর এই ব্যাচে আমি চিন্তা করছি এভাবে ভেঙে ভেঙে মার্ক করে করে পড়াবো, একটা সেন্টেন্সকে পুরো ভেঙে ভেঙে। আপনারা দেখতেছেন যে অ্যাসুরেন্স ক্লাসে দেখছেন যে কিভাবে এক একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এক্স্যাক্টলি এভাবে করে ভেঙে ভেঙে দাগিয়ে দাগিয়ে বোঝাবো। এই জেনারেল পার্টনারশিপ। এবার আসেন, পার্টনারশিপের 2টা ফর্ম আছে, তার মধ্যে যে কোনো একটা ফর্ম নিতে পারে। একটা হচ্ছে জেনারেল পার্টনারশিপ ফর্ম, আর একটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ফর্ম। জেনারেল পার্টনারশিপে বলা হয়েছে 2 অর মোর সোল ট্রেডারের মতো, মানে অনেকজন সোল ট্রেডার, 2 অথবা ততোধিক ব্যক্তির মতো যখন একসাথে ব্যবসা করে চুক্তির ভিত্তিতে, তখন সেটাকে জেনারেল পার্টনারশিপ বলে। এখানে লাইবিলিটি হইলে দুজনের সমান, আর বেনিফিট হইলেও যদি কোনো কিছু বলা না থাকে দুজনের সমান। বোঝা গেছে? এটা গেল কি জেনারেল পার্টনারশিপ। আর লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ কি? লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ মানে হচ্ছে এখানে অন্তত একজন ব্যক্তির লাইবিলিটি অসীম হবে। অসীম মানে ধরেন কথার কথা আমি লিখে বুঝাচ্ছি পর আবার মুছে দিব।
ধরেন এ, বি, সি, ডি, ই, এই 5 জন মিলে ব্যবসা করছে। এখন এখানে আমরা কি করতেছি, 5 জন মিলে একটা পার্টনারশিপ বিজনেস হচ্ছে, পার্টনারশিপ। ওকে, এবার ধরেন এই পার্টনারশিপ বিজনেসে বি, সি, ডি, ই এবং এ প্রত্যেকে 1 লাখ টাকা করে ইনভেস্ট করছে। কত করে? 1 লাখ লাখ টাকা। টাকা। 1 লাখ টাকা করে। এখন এই যে 1 লাখ টাকা করে তারা ইনভেস্ট করছে, এখন হঠাৎ করে লাইবিলিটি ক্রিয়েট হয়েছে অনেক টাকা। এখন ই এর লাইবিলিটি যদি বলে যে এ হচ্ছে আনলিমিটেড পার্টনার, এ হচ্ছে কি আনলিমিটেড পার্টনার, আর বাকিরা সব কি লিমিটেড, যদি এটা বলে, যদি এটা আগে থেকে বলা থাকে, তার মানে এখানে বি শুধুমাত্র তার 1 লাখ টাকার জন্য লিমিটেড, মানে 1 লাখ টাকা যদি শেষ হয়ে যায় তার পকেট থেকে আর টাকা যাবে না, সে 1 লাখ টাকা পাবে না। দ্যাটস ইট। লাইবিলিটি দিতে যদি 1 লাখ টাকা পুরো চলে যায় তার 1 লাখ টাকা যাবে। সি এরও সেম, শুধু 1 লাখ টাকা যাবে। ডি এরও সেম, শুধু 1 লাখ টাকা যাবে। ই এরও সেম, শুধু 1 লাখ টাকা যাবে। এখন ধরেন টোটাল লাইবিলিটির পরিমাণ হয়ে গেছে ধরেন 30 লাখ টাকা। কত টাকা? 30 লাখ। 30 লাখ টাকা। এখন তাহলে এখানে বোঝা যাচ্ছে কি বি, সি, ডি এরা ধরেন তাদের যে 1 লাখ টাকা গেছে ওইগুলাই যাবে, তাহলে এ কত টাকা দিবে বাকি? 30 থেকে 4 লাখ 26 লক্ষ। 26 টাকা এ বিয়ার করবে। এবার বুঝছেন, এটাই হচ্ছে কি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপে কি লিমিটেড পার্টনার শুধুমাত্র আনলিমিটেড পার্টনার শুধুমাত্র একজনই থাকে? উত্তর হচ্ছে না, তবে মিনিমাম একজন থাকতে হবে, মানে 2 জন থাকতে পারে। এমন হইতে পারে যে এখানে এ 3 জন হচ্ছে আনলিমিটেড পার্টনার, এ 2 জন হচ্ছে লিমিটেড পার্টনার, তাইলে এ 2 জন দিবে 2 লাখ টাকা, দেওয়ার পরে এখানে থাকে কত? 28 লাখ টাকা। এই 28 লাখ টাকা 3 জনে মিলে দিবে। এবার বুঝছেন জি লিমিটেড লাইবিলিটি জি ভাই, পার্টনারশিপ? বুঝতে পারছি, ওকে, বুঝতে পারছি। এবার আসেন লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এটা আমরা সবাই জানি, তাই না? নাকি জানি না? হ্যালো, জি জি এটা নিয়ে কিছু বলার দরকার আছে? একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বললাম। তো এখানে হচ্ছে কোম্পানি মানে কি, সেখানে অবশ্যই কোম্পানিজ অ্যাক্ট অনুসারে এটা গঠিত হবে। এখানে শেয়ার হোল্ডার থাকবে, তারপরে এখানে শেয়ার হোল্ডারদের লাইবিলিটি থাকবে, তাদের শেয়ারের মধ্যে সীমাবদ্ধ, শেষ। মানে যত টাকা শেয়ার সে কিনছে তত টাকার জন্য তার দায় থাকবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। শেষ। তো এখানে আর কিছু দাগাইলাম না। এটা আসলে এটা যদি বেশি জানতে চান তাহলে আমার ল ক্লাস করবেন, তাহলেই হবে। একদম পুরো এটা নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ। আর ওই চ্যাপ্টার আমি অন্তত 5 থেকে 6 দিন ক্লাস নেই, ওই এক চ্যাপ্টার। এবার আসেন অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু আইএফআরএস ফাউন্ডেশন, এখানে দাগান। According to IFRS Foundation, conceptual framework for financial reporting, the objective of financial reporting is to provide information about the reporting entity that is useful to existing and potential investor, lender, and other creditor in making decision relating to providing resources to the entity. তার মানে এন্টিটিকে কতটুকু পরিমাণ রিসোর্সের দরকার আছে এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইনভেস্টরদের কাজে লাগে, লেন্ডারদের কাজে লাগে, আদার ক্রেডিটরদেরও কাজে লাগে, সবার কাজে লাগে। কি কাজে লাগে? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কাজে লাগে। আর এখানে অবজেক্টিভের কথা বলা হয়েছে। কিসের অবজেক্টিভের কথা বলা হয়েছে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর অবজেক্টিভ। তার মানে কেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা দরকার? কেন দরকার? যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এই রিপোর্টিংটা জানার দরকার। কেন? তো এই কারণে দরকার যাতে করে এক্সিস্টিং আর পোটেনশিয়াল ইনভেস্টররা ইউজফুল হয়, লেন্ডাররাও যেন জানতে পারে, আদার ক্রেডিটররাও যেন তাদের ডিসিশন নিতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আসেন এক্সিস্টিং অ্যান্ড পোটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার অ্যান্ড আদার ক্রেডিটর আর নোন অ্যাজ প্রাইমারি ইউজার। তাহলে এদেরকে প্রাইমারি ইউজার বলা হচ্ছে। কেমন? আমি এটাকে আরেক ভাঙা দিই। ক্রেডিটর আর নোন অ্যাজ প্রাইমারি ইউজার। ওকে, কিসের প্রাইমারি ইউজার? অফ দা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের। when making decision the primary user need to assess। এবার ডিসিশন গ্রহণ করার সময় প্রাইমারি ইউজাররা কোন জিনিসটা অ্যাসেস করবে? কোন জিনিসটা? প্রাইমারি ইউজার বলতে কারা? এই যে এতক্ষণ যাদের কথা বলছি, এক্সিস্টিং, পোটেনশিয়াল ইনভেস্টর, লেন্ডার এবং আদার ক্রেডিটর, তাদের কথা বলা হচ্ছে। তারা কি কি অ্যাসেস করবে? ইকোনমিক রিসোর্সেস অফ এ এন্টিটি। একটা এন্টিটিতে কি পরিমাণ ইকোনমিক রিসোর্স আছে? ইকোনমিক রিসোর্স কি? সেটার ক্যাশ, আদার অ্যাসেট গুলা, এগুলা
আবার ক্লেইমস এগেইনস্ট দ্য এন্টিটি, অর্থাৎ এন্টিটির কি কি লাইবিলিটি আছে এটাও দেখবে। যে শুধু অ্যাসেট দেখলে হবে? ধরেন আমার প্রতিষ্ঠানে কেউ ইনভেস্ট করবে, তারা যদি শুধু আমার অ্যাসেটই দেখে তাহলে তো হবে না। এখন আমি যে অ্যাসেট দেখাই দিছি এটা যদি মানুষের থেকে ধার করে আনি দেখাই, তাহলে এক্ষেত্রে তাকে অ্যাসেটও দেখতে হবে, তাকে লাইবিলিটিও দেখতে হবে, অ্যান্ড চেঞ্জেস ইন দোজ রিসোর্সেস অ্যান্ড ক্লেইমস, অর্থাৎ তাদের এই যে রিসোর্স গুলা দেখানো হচ্ছে এটার কতটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন 2021-এ নোবেল সার আর্থিক অবস্থা কেমন ছিল, 2022-এ নোবেল সার আর্থিক অবস্থা কেমন ছিল। ধরেন আপনি এখন দেখতেছেন নোবেল সার কোটিপতি, ধরেন আপনি এখন দেখতেছেন, এখন যদি আগে শত কোটির মালিক থেকে আজকে কোটিপতি হয়, তাহলে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ। কি হইলো? খারাপ হয়েছে। আর আমি যদি বলি যে আগে নোবেল সার ছিল হাজারপতি বা শপতি, সেখান থেকে আজকে কোটিপতি হয়েছে, যদিও হয় নাই, তো আপনাদের দোয়া করেন যাতে হইয়া যায় আর কি। তো ধরেন লাখপতি হয়েছে, তো এখন হাজারপতি থেকে লাখপতি হওয়া সেটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। ভালো। আচ্ছা, এই হচ্ছে বিষয়, কেমন? তো এখন এই কারণে আপনাকে শুধুমাত্র ওই বছরেরটা দেখলেই হবে না, ওইটার কম্প্যারিজন বা চেঞ্জেস দেখতে হবে, যে আগে কি ছিল এখন কি হয়েছে। এবার হচ্ছে হাউ ইফেক্টিভলি and efficiently the entities management have discharged their responsibilities relating to the management of the entities resource, entities রিসোর্সের ব্যাপারে ম্যানেজমেন্ট তাদের যে সকল দায়িত্বগুলো আছে এটা কিভাবে পালন করতেছে এটাও দেখতে হবে, কেমন? এবার হচ্ছে ক্যাশ ইজ ইম্পর্টেন্ট টু বিজনেস, এটা নর্মাল জিনিস, আচ্ছা দাগানটাও। এবার হচ্ছে দ্য টাইমিং এন্ড সার্টেনটি অফ ক্যাশ ফ্লো ডিটারমাইন ওয়েদার দ্য বিজনেস ক্যান, তাহলে যদি টাইমিং এবং সার্টেনটি থাকে ক্যাশ ফ্লো এর, সেটা ডিটারমাইন করে একটা বিজনেস ক্যান, একটা বিজনেস পারে কিনা। ওয়েদার মানে হচ্ছে কিনা, হ্যাঁ, কিনা মানে হচ্ছে পারে কিনা, ওইটা ওয়েদার মানে বাই কিনা না, ওই যে কোনো জিনিস কিনা সেই কিনা না, ঠিক আছে? তো ওয়েদার এ বিজনেস ক্যান পে ইট এমপ্লয়ি অ্যান্ড সাপ্লায়ার, বিজনেস কি তাদের এমপ্লয়ীদেরকে এবং তারা যাদের থেকে মাল কিনে তাদেরকে বা পণ্য কিনে তাদেরকে ঠিকঠাক মতো টাকা দিতে পারতেছে কিনা। মিড ইন্টারেস্ট পেমেন্ট, যে সকল ইন্টারেস্ট গুলা পে করার কথা এগুলা ঠিকভাবে পে করতে পারতেছে কিনা। ইন্টারেস্ট মানে কিসের ইন্টারেস্ট? লোনের ইন্টারেস্ট। এবার হচ্ছে রিপে লোন, যে তারা যে লোন মানে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা ঠিকঠাক মতো পে করতে পারতেছে কিনা। পে সামথিং টু ইটস ওনার, এবং সবকিছু পে করার পরে ওনারের পকেটে কিছু টাকা পৌঁছাইতে পারতেছে কিনা, এই জিনিসগুলা অ্যাসেস করা লাগে। ক্লিয়ার? এবং সেটা দেখা যায় কিসের মাধ্যমে? ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো এর কোন কোন জিনিসটা? অপারেটিং এক্সপেন্স, টাইমিং আর হচ্ছে সার্টেনটি। টাইমিং আর হচ্ছে কি সার্টেনটি। টাইমিং মানে কি? ধরেন টাইমিং মানে হচ্ছে এটা, ধরেন আমি বলতেছি যে আমি আপনাকে কালকে 5 লাখ টাকা দিতে পারবো, এখন আমার কালকের মধ্যে তো 5 লাখ টাকা আমার পকেটে ঢুকতে হবে, হবে না? হবে। এখন আমি যদি আপনাকে বলে দিতে পারবো, এখন আমার 5 লাখ টাকা যদি পরশুদিন ঢুকে, আমি আপনাকে কালকে দিতে পারবো না না। দাদা। আবার সার্টেনটি মানে হচ্ছে যে নিশ্চিত ভাবে কোনো কিছু পারবো কিনা। এখন আমার এটা মনে হইতেছে আমি আপনাকে দিতে পারবো, এখন আমি কি আসলেই দিতে পারবো? এটা কি আমি সার্টেন? মনে হওয়ার ভিত্তিতে তো আর হবে না, হবে না। তো সার্টেনটি মানে হচ্ছে একদম নিশ্চিত যে বিষয়টা, আর টাইমিং মানে তো হচ্ছে টাইমিং, আপনারা বুঝেই গেছেন, তাই না? ওকে, এবার হচ্ছে লার্জ বিজনেসেস অফ লার্জ বিজনেস আর অফ ইন্টারেস্ট টু এ ওয়াইডার রেঞ্জ অফ স্টেক হোল্ডার। তাহলে লার্জ বিজনেসে যারা আছে তারা মূলত স্টেক হোল্ডারদের একটা বড় অংশকে দখল করে রাখে। এন্ড সো, এবং তাই, উইল কনসিডার দ্য কেস অফ লার্জ পাবলিক কোম্পানিজ হুজ শেয়ার ক্যান বি পারচেসড এন্ড সোল্ড অন স্টক এক্সচেঞ্জ। তাই আমরা যে কোনো কিছু বোঝার সময় লার্জ জিনিসকে দিয়ে বুঝবো, কারণ তাদের এখানে রেঞ্জ বেশি, স্টেক হোল্ডারের সংখ্যায় বেশি থাকে, তো আমরা কোনো কিছু বুঝতে গেলে ওইটা দিলে ভালো বোঝা যাবে। এবার আসেন ইউজার অফ দা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এট এ গ্ল্যান্স, মানে আমরা একটা একটা করে ইউজার সম্পর্কে জানবো। প্রথমে বলা হয়েছে ম্যানেজার বা ডিরেক্টর। এখানে কি ম্যানেজার আর ডিরেক্টর তারা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড হয়? অ্যাপয়েন্টেড বাই কোম্পানিজ ওনার। তো কিসের জন্য? একটা মিনিট। কোথায় ছিলাম জানো? হ্যাঁ, বললাম যে ম্যানেজার বা ডিরেক্টর অ্যাপয়েন্টেড বাই কোম্পানিজ ওনার, কোম্পানিজ ওনারদের দ্বারা এটা অ্যাপয়েন্টেড হয় টু সুপারভাইজ দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস, যাতে করে ডে টু ডে অ্যাক্টিভিটিটা কি করা যায়? সুপারভাইজ করা যায়। হ্যাঁ, অফ দ্য কোম্পানির, ঠিক আছে? তাহলে তারা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস এ সুপারভাইজ করার জন্য তারা জড়িত থাকে। এরপর হচ্ছে কি
টু ম্যানেজ দ্য বিজনেস ইফিসিয়েন্টলি, এবং তারা আরো জড়িত থাকে বিজনেসটাকে সঠিকভাবে ম্যানেজ করার জন্য। ম্যানেজ করা কার দায়িত্ব? ম্যানেজার বা ডিরেক্টরের দায়িত্ব, ওনারের দায়িত্ব না। ওনারের দায়িত্ব শুধু টাকা পয়সা আসতেছে নাকি আসতেছে না এগুলো দেখা, অথবা কি করা, ম্যানেজাররে নতুন করে নিয়োগ দেওয়া অথবা বাইর করে দেওয়া, শেষ। এগুলো কার দায়িত্ব? ওনারের দায়িত্ব। আর কাজ করা কার দায়িত্ব? ম্যানেজার বা ডিরেক্টরের দায়িত্ব। এবার আসেন, এই যে ম্যানেজার বা ডিরেক্টর যে কাজ করে তাকে বলা হয় এক্সারসাইজ করা। কি বলে? এক্সারসাইজ করা। তো এটাকে বলা হয় এক্সারসাইজিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন। কেমন? আর এই যে তারা ঠিকঠাক মতো কাজ করতেছে কি করতেছে না, এটাকে যাচাই বাছাই করাকে কি বলে? অ্যাসেস করা বলে। কি বলে? অ্যাসেস করা। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্ট অফ স্টুয়ার্ডশিপ ফাংশন, এটা দেখা কার দায়িত্ব? ম্যানেজমেন্ট। ওই এক্সারসাইজ করা ম্যানেজমেন্টের দায়িত্ব। এক্সারসাইজ করা কার দায়িত্ব? ম্যানেজমেন্টের দায়িত্ব। আর অ্যাসেস করা ওনারের দায়িত্ব। অ্যাসেস করা কার দায়িত্ব? আমার ম্যানেজারকে আমি নিয়োগ দিব, ম্যানেজার কাজ করবে, সেটা ম্যানেজারের দায়িত্ব। কেমন? আর আমার ম্যানেজাররা আমি দিব, সেটা ম্যানেজারের দায়িত্ব। ফাইন, মানে কাজ করা, কিন্তু ম্যানেজার ঠিক মতো কাজ করতেছে কি করতেছে না এটা দেখা কার দায়িত্ব? আমার দায়িত্ব না, ওনার। ওনারের দায়িত্ব। এবং আমি সেটা দেখে তাকে আইদার রাখবো না হয় বাদ দিয়ে দিব, তাই না? এটাই তো। জি হ্যাঁ। জি। এবার আসেন, এরপরে কি, ওনার অফ দ্য কোম্পানিতে আসি। ওনার অফ দ্য কোম্পানি, তাহলে আপনারা তাহলে লিখে নিতে পারেন যে অ্যাসেসিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন, এটা লিখে দিতে পারেন, অ্যাসেসিং দ্য স্টুয়ার্ডশিপ ফাংশন। কেমন? Assessing বুঝতে পারছেন? হ্যাঁ, পুরো Hello? সেন্টেন্সটা আবার বলেন। Assessing the assessing the stewardship function is the responsibility of the owner of the company. এটা হচ্ছে পুরো সেন্টেন্স, লেখা নাই এখানে, আমি বলতেছি আর কি। ঠিক আছে, assessing the stewardship function, খাতায় লিখেন না, বইতেই লিখেন। আপনি এই অংশ, এই জায়গাটাতে লিখেন না, এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখেন না, এই যে এখানে যে দাগ দিলাম সবুজ করে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখেন যে assessing the stewardship function of a company is the responsibility of owner. শেষ। লিখা হয়েছে? জি। ওকে, এবার হচ্ছে এখানে দেখেন অ্যাসেস ম্যানেজমেন্ট পারফরমেন্স। ওকে, এখানে আর কিছু লাগবে না। এবার হচ্ছে লেন্ডার। লেন্ডার কে? লেন্ডার কে? যে আমাকে ধার দেয়, না আমি যাকে ধার দেই? ঋণদাতা। যে আমাকে যে আমাকে দেয়, যে আমাকে দেয়, তাই না? তো তাহলে লেন্ডার কে? লেন্ডারের মধ্যে যে ইনক্লুড ব্যাংক, যারা ধার দেয়, ইনক্লুড ব্যাংক হুইচ অ্যালাউড কোম্পানিজ টু অপারেট অ্যান ওভারড্রাফট অথবা প্রোভাইড লঙ্গার টার্ম লোন ফাইন্যান্স সিকিউরড অন দ্য কোম্পানিজ অ্যাসেট। ঠিক আছে, not only the company is not only the bank is a lender, but also the individual who provide loan is also considered as lender. ঠিক আছে, মানে যারা শুধুমাত্র ব্যাংক আছে তারাই যে টাকা দেয় তাদেরকে লেন্ডার বলবো, বিষয়টা এমন না। কোন ব্যক্তিবর্গ সে যদি আমাকে ধার দেয়, সেও আমার কি লেন্ডার হবে। ক্লিয়ার? জি। হ্যাঁ, এবার আসুন আদার ক্রেডিটর। আদার ক্রেডিটর কারা? such as, দেখাচ্ছেন তো না? জি জি ভাই। আচ্ছা, সাপ্লায়ার such as, supplier who provide goods or services on credit, customer who purchase goods on services। তার মানে কি, এখানে কাস্টমাররাও আছে, এখানে সাপ্লায়াররাও আছে। কেমন? তাইলে আদার ক্রেডিটরের মধ্যে কাস্টমাররাও আছে, আদার ক্রেডিটরের মধ্যে সাপ্লায়াররাও আছে। এরপরে কি, সাপ্লায়ার ওয়ান্ট টু নো, সাপ্লায়াররা জানতে চায় অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাবিলিটি টু পে ইটস ডেট। তাহলে কোম্পানি তাদের ডেট ফ্যাসিলিটি, মানে ডেট পরিশোধ করার ক্ষমতা কতটুকু, এটা সাপ্লায়াররা জানতে চায়। যেমন আমি উদাহরণ দিছিলাম যে ধরেন আমার কাছে টাকা নাই, তখন আমার যারা সাপ্লায়ার, মানে যাদের থেকে আমি কোনো কিছু কিনি, তারা আমাকে কি দিতে চাইবে কোনো কিছু?
না। না আর আমার কাছে টাকা আছে, ফ্লো ভালো, তাহলে বলবে, আরে ভাই আপনার কি আবার টাকা লাগে নাকি, আপনি তো ফ্রি, বললেই দিয়ে দিব, শুধু বলেন, আমি কলিজাটা খুলে আপনাকে দিয়ে দিতেছি। ঠিক আছে, এবার দেখেন, ট্রেড ক্রেডিটর আর লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন অ্যান এন্টিটি ওভার এ শর্টার পিরিয়ড দেন লেন্ডার। তো লেন্ডাররা একটা কোম্পানি কি বেশি দিন টিকবে নাকি কম দিন টিকবে এটাতে বেশি ফোকাস করে। কিন্তু ট্রেড ক্রেডিটর হচ্ছে কারা, যারা আমার কাছে ধারে পণ্য বিক্রি করে, আর লেন্ডার হচ্ছে তারা যারা আমাকে ঋণ হিসেবে ধার দেয়। ঠিক আছে, এখন যারা আমাকে ঋণ হিসেবে ধার দেয় সে কি আমাকে 1-2 মাসের জন্য দিচ্ছে না কয়েক বছরের জন্যও দিচ্ছে? কয়েক বছরের জন্য দিচ্ছি হ্যাঁ, কয়েক বছরের জন্যও দিচ্ছে, আবার ছোটখাটো সময়ের জন্য দিতে পারে। কিন্তু যে কিন্তু যে আমাকে শুধু ধারে পণ্য বিক্রি করে সে কি আমাকে টাকা পরিশোধ করার জন্য বছরের পর বছর সময় দিবে? না না। তো তার মানে যে আমাকে ধার দিবে সে যেহেতু বছরের পর বছর সময় দিতেও পারে, তাই সে পিরিয়ডের দিকে খেয়াল রাখে, যে সে মানে আমি কত সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবো সেটার দিকে খেয়াল রাখে। আর যে ট্রেড ক্রেডিটর মানে আমাকে ধারে পণ্য দেয়, সে চিন্তা করে যে এই ব্যক্তি আগামী 3-4 মাস টিকতে পারলেই হয়েছে। বুঝতে পারছেন? হ্যালো, কারণ আমি আমার টাকা আগামী 3 মাসের মধ্যেই তো নিবো, আমি তো এই ব্যক্তি 20 বছর ব্যবসা করতে পারবে কিনা আমার এটা জানার দরকার নাই। এটা জানার দরকার আছে লেন্ডারের। কারণ যদি 20 বছর পরে লেন্ডারে যদি ধরেন আমি 5 বছরের জন্য একটা ব্যাংক থেকে লোন নিছি, কারণ 5 বছর পরে আমি যদি আমার যদি টাকা পয়সা অনেক বেশি হয়ে যায় তো ভালো, কিন্তু মিস্টার এক্স যদি ফকির হয়ে যায়, মিস্টার এক্স, তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্যাংকে কি টাকা আর তুলতে পারবে? পারবে না। বোঝা গেছে? তো এই কারণে যারা লেন্ডার তারা সবসময় লং টার্মে দেখে, আর ওই যে এটা ট্রেড ক্রেডিটর যারা তারা হচ্ছে শর্ট টার্মে দেখে। এবার হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রেড ক্রেডিটরও লং টার্মে দেখে, তাই এই কারণে বলা হয়েছে যে আনলেস দে আর ডিপেন্ডেন্ট আপন দ্য কন্টিনিউশন অফ দ্য এন্টিটি অ্যাজ এ মেজর কাস্টমার। তাহলে কোন সময় ট্রেড ক্রেডিটররা লং টার্মে দেখে? যখন ট্রেড ক্রেডিটররা যার কাছে পণ্য বিক্রি করতেছে সেই যদি তার মেজর কাস্টমার হয়। ফর এক্সাম্পল ধরেন আমার ট্যাবলেট লাগবে, কথার কথা, ট্যাবলেট মানে কি, মানে হচ্ছে ট্যাব আর কি, যেটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি। আমি চিন্তা করছি আমার একাডেমিতে যারা পড়বে সবাইকে একটা করে ট্যাবলেট দেওয়া হবে। তো নতুন একটা কোম্পানি বাংলাদেশে গড়ে উঠছে, যেহেতু তার ট্যাবলেটের মানে কোনো ভরসা নাই, কেউ তার উপর ভরসা করতে পারতেছে না, আর সে কম দামে ট্যাবলেট বিক্রি করে। তো আমি চিন্তা করছি এখানে যদি স্টুডেন্টরা থাকবে ভর্তি হলে সাথে সাথে একটা ট্যাবলেট ফ্রি। তো তার মানে এটা কম দামে ট্যাবলেট, বললাম 5,000 টাকা দামের ট্যাবলেট আমি দিব। এখন তাইলে আমি ছাড়া আর বাংলাদেশের কেউ তার থেকে ট্যাবলেট কিনতেছে না, তাহলে সে কি করবে? আমার শর্ট টার্ম লং টার্ম দুইটাই দেখবে। কারণ কি, আমি যদি লং টার্মে বন্ধ হয়ে যায় তাহলে তার মেজর কাস্টমার তো বন্ধ, তার মানে সেও বন্ধ হয়ে যাবে, তাই না? বুঝছেন? জি ভাই। ওকে, এবার আসেন, সাপ্লায়ার আর অলসো ইন্টারেস্টেড ইন দ্য কোম্পানিজ কর্পোরেট ভ্যালু সাচ এস ফেয়ার ট্রেড পলিসি। এবার সাপ্লায়াররা কিসে থাকে? তারা এই সকল জিনিসের প্রতি ইন্টারেস্টেড থাকে। ভ্যালু সাচ এস ফেয়ার ট্রেড পলিসিস, হাউ ইট ট্রিটস ইটস এমপ্লয়িজ, তারপর হচ্ছে ইটস এনভায়রনমেন্ট প্র্যাকটিস, এগুলো সবকিছুর দিকে খেয়াল রাখে। কারা খেয়াল রাখে? সাপ্লায়াররা খেয়াল রাখে। কেন? কারণ কোনো কারণে যদি 19 বিষয়, ধরেন কথার কথা, আপনি হচ্ছেন কি করেন, আপনি হচ্ছেন একজন ডাক্তার, কেমন, আপনি একজন ডাক্তার, তা আপনি ধরেন কিছুদিন পর পরে আমার থেকে মানে মানে বস্তায় বস্তায় সার্জিক্যাল ব্লেড কিনতেছেন, আর আমি এলাম সার্জিক্যাল ব্লেডের বিজনেস করি। এখন আপনি যদি কোনো কারণে আমি পরবর্তীতে শুনি যে আপনি মানুষের কিডনি, লিভার, হার্ট খুলে খুলে বিক্রি করতেছেন, তো তাহলে আমার এসে ধরবে না যে আমি এটা সাপ্লায়ার, তাই না? এই কারণে আমি ট্রেড পলিসি, তারপর আপনি কিভাবে আপনার এমপ্লয়ীদেরকে ট্রিট করেন, কিভাবে আপনি এনভায়রনমেন্টকে আসলে ঠিকঠাক করতেছেন কিনা, এত ব্লেড আপনি কেন কিনতেছেন এট এ টাইম, এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে ট্রেড কন্ট্রাক্ট। ট্রেড কন্ট্রাক্টে কি বলছে? হুইচ ইনক্লুড সাপ্লায়ার্স অ্যাজ অ্যাবাভ। ট্রেড কন্ট্রাক্টের মধ্যে সাপ্লায়াররাও পড়তেছে। ইনক্লুড সাপ্লায়ার্স অ্যাজ অ্যাবাভ। কাস্টমার নিড টু নো দ্যাট দ্য কোম্পানি, দ্যাটকে একসাথে রাখি, customer need to know that the company is a secure source of supply so that repeat purchase and after sales care will be available. তো কাস্টমাররা এটা দেখে যে আমার এদের কাছে সবটা ঠিকঠাক মতো আছে কিনা, কারণ যদি ঠিকঠাক মতো না থাকে 2 দিন পরে প্রবলেম হয়, তাহলে আমি এই জিনিসটাকে ঠিক করার জন্য কার কাছে যাব? তো এটার জন্য কাস্টমাররা এই জিনিসটাকে দেখে। এবার হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি। ইনকাম ট্যাক্স অথরিটি কি বলছে? যেমন কমিশনার অফ ট্যাক্স, এরা কিসের মধ্যে বলো? ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য বিজনেস প্রফিট ইন অর্ডার টু অ্যাসেস
দ্য কোম্পানিজ ট্যাক্স লাইবিলিটি, যাতে করে ট্যাক্স লাইবিলিটিটাকে পরিমাপ করতে পারে যে কত টাকা। এমপ্লয়িজ এন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ গ্রুপস নিড ইনফরমেশন, এদের ইনফরমেশন দরকার। কেন দরকার? অ্যাবাউট দ্য স্ট্যাবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। আচ্ছা, আলাদা আলাদা জায়গায় স্ট্যাবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি দুইটা জিনিস। স্ট্যাবিলিটি মানে হচ্ছে লং টার্মে সাস্টেইন করার ক্যাপাসিটিকে স্ট্যাবিলিটি বলে, আর প্রফিটেবিলিটি মানে হচ্ছে সে ভাই শর্ট টার্মে অনেক টাকা। বলেন। আমি এখানে একচেটিয়া ভাবে দেখাচ্ছি, এটা কি মানে আপনি যে স্পেস দিয়ে দেখাচ্ছেন না, আমি একচেটিয়া ভাবে দেখাচ্ছি আর কি। ভাই সমস্যা হবে? আপনি শুনেন, আপনি একচেটিয়া হবে দাগান, কিংবা আমি কথা বলতেছি, তো বাথরুমে আপনি নাকি একচেটিয়া হবে দাগান কিংবা টোটালি না দাগান, আমার কোনো সমস্যা হবে? আগে এটা বলেন। না না নাই। না, আপনার যদি মনে হয় আপনি পারবেন তাহলে আপনি একচেটিয়া হবে দাগান। আপনার যদি মনে হয় যে আমার কোনো কিছু দাগানোরই দরকার নাই, তাহলে দাগাই নি না। আমি বলবো যে আমি এটাই কারণে দাগাইতেছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে একটা অপশন কি হইতে পারে। ধরেন আমি যেগুলা ভেঙে ভেঙে দাগাচ্ছি, এগুলা প্রত্যেকটা এক একটা অপশন বানাইতে পারে। বুঝতে পারছেন? তা আমি তো আগে আমার বইতে আগের বই ছিলই, আমি আগে যে বইতে ক্লাস নিতাম আগের ক্লাসগুলো ইউটিউবে দেখিয়ে প্রথমে আমি কোনো দাগই দিতাম না, এরপরে আমি একসাথে একচেটিয়া ভাবে দাগাইতাম। এবার আমি চিন্তা করছি না, এবার একটু এক্সেপশনাল করি, তাই এভাবে দিচ্ছি। আচ্ছা। তো এখন আমি তো চাইলে আগের বইটাকে দাগানো ছাড়া শুধু খুলে শুয়ে শুয়েও ক্লাস নিতে পারি, দরকার নাই। তা আমি কেন ট্যাবলেটে এখন বসে ক্লাস নিতেছি? তো আপনি যদি মনে Thank করেন you. এটা মানে আপনার ইচ্ছা, ঠিক আছে, এটা আমার কিছু বলার নেই। এবার হচ্ছে যে এন্ড প্রফিটেবিলিটি অফ দ্য এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি দেখে দুইটা জিনিস, একটা হচ্ছে সাস্টেনেবিলিটি, একটা হচ্ছে প্রফিটেবিলিটি। একচেটিয়া দাগাইলে তো বুঝতেন না যে সাস্টেনেবিলিটি একটা অপশন হবে, প্রফিটেবিলিটি আর একটা অপশন হবে। অপশনে যদি থাকে যে অ্যাবাউট সাস্টেনেবিলিটি অফ দ্য বিজনেস, প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, সাস্টেনেবিলিটি এন্ড প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, তারপরে হচ্ছে নাইদার সাস্টেনেবিলিটি নর প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, তো উত্তর কি হবে? স্টেবিলিটি এন্ড প্রফিটেবিলিটি। সাস্টেনেবিলিটি এন্ড প্রফিটেবিলিটি, নাইদার সাস্টেনেবিলিটি নর প্রফিটেবিলিটি মানে এটা একটাও না। ঠিক আছে, বুঝছেন এবার? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এবার আসেন, তো কেন তাদের এটা দরকার? সো দে ক্যান অ্যাসেস, যাতে করে অ্যাসেস করতে পারে এন্টিটিজ অ্যাবিলিটি টু প্রোভাইড রিমিউনারেশন, রিটায়ারমেন্ট, বেনিফিট এন্ড এমপ্লয়িজ অপরচুনিটি, যাতে করে তারা এটা দেখতে পারে যে আমি যদি এখানে যাই আমার বেতন কত টাকা দিব, রিটায়ারমেন্টে আমি কত টাকা পাবো, তারপর হচ্ছে আলাদা যদি অপরচুনিটি থাকে সেটা কি কি থাকবে। এটা আমার ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর, একটা সাস্টেনেবিলিটির উপর, একটা প্রফিটেবিলিটির উপর। আচ্ছা, এবার বলেন তো আপনাদের কি মনে হয় নোবেল প্রফেশনাল একাডেমি কি প্রফিটেবল? জি। আচ্ছা, সেটার উত্তর আমি পরে দিব। আচ্ছা, এটা বলেন তো নোবেল প্রফেশনাল একাডেমি কি সাস্টেনেবল মনে হয়? সাস্টেনেবল মানে হচ্ছে এটা কি আরো বছরের পর বছর টিকবে নাকি এটা টুক করে বন্ধ হয়ে যাবে, কি মনে হয়? টিকবে লং টাইম সাস্টেইনেবল। সেকেন্ড যেটা বলছেন সাস্টেনেবিলিটি, এটা নোবেল প্রফেশনাল একাডেমিতে আছে, কিন্তু এটা প্রফিটেবল না। কেন না? কারণ হচ্ছে আমাদের পিএলএ স্টুডেন্ট অনেক কম, অ্যাডভান্স স্টুডেন্ট কম, এটার জন্য আমাদের এটা প্রফিটেবল হইতে পারতেছে না। কিন্তু যদি সেটা না হইতো, তাহলে যদি আমরা শুধু সিএল রান করতাম, শুধু সিএল, তাহলে এটার মতো প্রফিটেবল আমি মনে করি বাংলাদেশে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মও না, মানে এটা আমি মনে করি, এবং আমি তো জানি কি অবস্থায় আছে। তো কিন্তু ওই যে আমরা ওই অ্যাডভান্স লেভেল আর হচ্ছে প্রফেশনাল লেভেলের কারণে আমাদের প্রফিটেবিলিটি কমে গেছে, মানে মানে নাই বলতে গেলে নাই, ঠিক আছে, কিন্তু এগুলো না হইলে থাকতো। এখন আবার যদি আরেকভাবে বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন, কেন? কারণ একটা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সবাই জানি, আপনি কি ওইটাকে প্রফিটেবল অর্গানাইজেশন বলতে পারবেন? বলেন তো, পারবেন আপনি? প্রতিষ্ঠানের নাম আমি নিচ্ছি না, দুঃখিত, বাট আপনারা বুঝে গেছেন সবাই, তাই না? বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই কথাটা বুঝি না, আবার বলেন তো। বলছি কোন একটা প্রতিষ্ঠান, সেটা ধরেন আমাদের মতো সেবা দিচ্ছে, কেমন? আপনার কি আমার এখানে ম্যান্ডেটরি ক্লাস করতে হয়? হয় কি না? না কিন্তু কোথাও না কোথাও তো আপনাকে ম্যান্ডেটরি ক্লাস করতে হয়, তাই না? জি আচ্ছা, আমি কিন্তু কোনো নাম টাম নিতেছি না, আমি শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আপনি কি ওইটাকে প্রফিটেবল অর্গানাইজেশন বলতে পারবেন? না না না, এটা হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন, এটা নট ফর প্রফিট অর্গানাইজেশন, এটা জনগণকে সেবার কাজে নিয়োজিত। তাহলে আমিও তো নট ফর প্রফিট অর্গানাইজেশন, তাই না? মানে ফ্রম দা পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, মজা করতেছি, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখেন, এবার আসেন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড অ্যাডভাইজার। হ্যাঁ,
need information for their client and audience. শেষ আর লাগবে না। এবার আসেন গভর্নেন্স এজেন্সিজ interested in the efficient allocation of resources. এবার আসেন পাবলিক, মানে রিসোর্সের সঠিক অ্যালোকেশন হচ্ছে কিনা এটার জন্য ইন্টারেস্টেড থাকে। এবার আসেন পাবলিক, পাবলিকের দরকার নেই, পাবলিক মানে সব, পাবলিকের বহুত কাহিনী আছে, এটা আলাদা করে আসবে না। রেগুলেটরি বডিজ such as Financial Reporting Council মানে হচ্ছে FRC, which regulate the financial service industry, require information to ensure compliance with regulation and law. অর্থাৎ দেশের সবাই কমপ্লায়েন্স ফলো করতেছে, রুলস এন্ড রেগুলেশন ল কে ফলো করতেছে, এটা যাচাই বাছাই করার জন্য রেগুলেটরি বডিজ এর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার। ঠিক আছে, এবার আসেন some of the stakeholder may have conflicting need or information need that are not satisfied by the financial statement. This information gap is likely to be greater in large companies. তার মানে এখানে কি বলা হয়েছে যে স্টেক হোল্ডারদের আরো কিছু ইনফরমেশন লাগতে পারে। ঠিক আছে, এখন ওই সকল ইনফরমেশন কিন্তু আপনি সবসময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে পাবেন না। পাবেন, ধরেন একটা কথার কথা, নোবেল প্রফেশনাল একাডেমি এখানে কত স্টুডেন্ট পড়াচ্ছে, এটা হচ্ছে কত স্টুডেন্ট থেকে তারা কোর্স ফি পাচ্ছে, জেনারেট করতেছে, বা হচ্ছে রিমিউনারেশন পাচ্ছে, বা আপনারা কতটা এখানে ইনভেস্ট করতেছেন, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এখন ধরেন আইসিবির কোনো একজন গণ্যমান্য ব্যক্তির কোনো একজন আত্মীয়র সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে, ধরেন আমার বিয়ে হইল, তো তাহলে কি এই কারণে আমার কি প্রতিষ্ঠান উপরের দিকে উঠবে না? কি মনে হয় আপনাদের? হ্যালো, উঠবে উঠবে উঠবে, হত্থর করে উপরের দিকে উঠবে, তাই না? তখন উনি নিজে এসে বলবে যে হ্যাঁ, চোখ বন্ধ করে ওইখানে চলে যান, কোনো কিছু দেখার দরকার নেই। তো এখন এটা কি আমি আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে দিব যে আমি অমুকের মেয়েকে বিয়ে করেছি? দিব না। তো তার মানে হচ্ছে কি, আপনার এমন কিছু জিনিস আছে যেটা কিনা দরকার, ইনফরমেশনটা ইউজারদের জন্য দরকার, কিন্তু সকল ইনফরমেশন আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে না। ওইটাই হচ্ছে ইনফরমেশন গ্যাপ। বোঝা গেছে? এরপর হচ্ছে ম্যানেজার অফ এ বিজনেস নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু হেল্প দেম মেক প্ল্যানিং এন্ড কন্ট্রোল ডিসিশন। তাহলে ম্যানেজারের এই কারণে ইনফরমেশন দরকার, যাতে করে তারা কন্ট্রোল ডিসিশনে বা প্ল্যানিং এ হেল্প করতে পারে, এর মানে তারা হেল্প পায় আর কি। এবার হচ্ছে ম্যানেজার ক্যান অবটেইন এক্সট্রা ইনফরমেশন থ্রু দা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে এক্সট্রা ইনফরমেশন কথা বলা হয়েছে, যদি প্রথমে লেখা এটা থাকতো যে ফাইন্যান্স ম্যানেজার ক্যান অবটেইন বেসিক ইনফরমেশন, এখানে শুধু এক্সট্রার জায়গায় যদি বেসিক বা প্রাইমারি থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে দিতেন কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এখানে এক্সট্রার জায়গায় এখানে হচ্ছে বেসিক বা প্রাইমারি লিখে রাখেন, আর এখানে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের জায়গায় এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম লিখে রাখেন। বুঝছেন? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের জায়গায় ফাইন্যান্সিয়াল লেখেন, অ্যাকাউন্টিং তো পিছনে লেখাই আছে। বুঝা গেছে? আমি কি বুঝাতে পারছি? মানে প্রাইমারি ইনফরমেশন পাবে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম থেকে, আর এক্সট্রা ইনফরমেশন পাবে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম থেকে। শেষ? ক্লিয়ার? কথা বলে না কেন? ঠিক আছে ভাই, তাহলে বাদ দেন, কেউ যেহেতু কোনো কথা বলবে না তাহলে বাদ, আজকে আর হবে না। আপনারা কথা না বললেই তো সমস্যা। আপনাদের সাথে এত জোরে জোরে কথা বলি, তাও যদি উত্তর না দেন ভালো লাগে আমার? ক্লাস কি খুব জঘন্য হচ্ছে? রিপ্লাই দেন, সবাই রিপ্লাই দেন দেখি। ভালো হচ্ছে ভাই অনেক ভালো হচ্ছে। ঠিক আছে ভাই, পারফেকশন। আচ্ছা, তো তাইলে কথা বলেন না কেন? পারফেকশন হলে কথা বলবেন না? আপনারা আমার মুড খারাপ করেন কেন? হ্যাঁ দেখেন, এরপর দেখেন, এবার হচ্ছে পরেরটাতে আমি আরো একটু পড়াই নি, হ্যাঁ, কারণ মানে সিলেবাস তো শেষ করতে হবে, তাই না? এই কারণে দেখেন, এবার হচ্ছে যে ট্যাক্স অথরিটি, এটা দেখেন, ট্যাক্স অথরিটি উইল রিসিভ ইনফরমেশন টু মেক অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স। এটা দেখান, ট্যাক্স অথরিটি রিসিভ ইনফরমেশন টু মেক ট্যাক্স অ্যাসেসমেন্ট
এরপর হচ্ছে ব্যাংক মাইট ডিমান্ড এ ক্যাশ ফ্লো ফরকাস্ট অ্যাজ এ প্রি কন্ডিশন অফ গ্র্যান্টিং অ্যান ওভারড্রাফট। এরপরে চলে আসেন মানে কোন একটা ওভারড্রাফট গ্র্যান্ট করার ক্ষেত্রে মানে কাউকে ওভারড্রাফট ফ্যাসিলিটি লাইক ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি দিবে কি দিবে না, এটার জন্য ব্যাংক ক্যাশ ফ্লো ফরকাস্ট করে যে যাকে ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি দিবে, যাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দিবে তার আর্থিক অবস্থা কেমন, এটা ব্যাংক চিন্তা ভাবনা করে তারপর দেয়। এবার হচ্ছে নট ফর প্রফিট, না এখানে আরো একটু কথা আছে। IASB is responsible for issuing international accounting standard financial রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা IFRS, মানে IASB হচ্ছে এটাকে, IASB এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওকে ওকে গুড। এবার দেখেন তাহলে IASB হচ্ছে IFRS এগুলো বানানোর জন্য রেসপন্স, মানে বানানো হচ্ছে IASB এর কাজ, কেমন? এরপর হচ্ছে ICB as a member of IASB adopt those standards in বাংলাদেশ। বাংলাদেশে এরা IASB যা বানায় সবকিছুর অ্যাডপ্ট করে ফেলে, কোনো কাটছাট করে না। আগে করতো, আগে হচ্ছে বানাইতো, বানানোর পরে তারপর হচ্ছে কি বলে মানে আগে হচ্ছে এটা বানাইতো, বানানোর পরে হচ্ছে আবার এটাকে এডিট করতো, এটার নাম ছিল BAS। আগে IAS কে বাংলাদেশে যেটা ফলো করতো এটাকে BAS বলতো, বুঝছেন? ক্লিয়ার? বুঝতে পারছি, ক্লিয়ার। এখন আর BAS বলে না, এখন ডিরেক্ট IFRS বলে। আচ্ছা, আর একটা বিষয়, আমি যখন ক্লাস নেই আপনাদের ক্লাসে যখন জিজ্ঞেস করি, কালকে সেমিনার ছিল, এতবার বলছি কারো কোনো কিছু জানার আছে, কারো কোনো কিছু জিজ্ঞেস করা আছে, কেউ কোনো কিছু বলে না। আর যখন আমি ক্লাস নেই তখন আমার হোয়াটসঅ্যাপ পুরা মানে মনে হয় যেন দুনিয়ার সকল মেসেজ দিয়ে পুরাই ফেলেন। কেন? মানে আপনারা ক্লাসে কিছু জিজ্ঞেস করতে পারেন না, দাদা কাজের সময় জিজ্ঞেস করেন না। হ্যাঁ দাদা বলেন। একটু উপরের দিকেই করেন তো, আমি হলো নোট করতে পারিনি। আচ্ছা তোলেন। হ্যাঁ, এবার হচ্ছে নোট ফর প্রফিট আচ্ছা একটু অর্গানাইজেশন। লাইনটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। IASB এর যে রেসপন্সিবল অফ দ্য আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি বুঝছি দাদা, কিন্তু লাইনটা একটু ছুটে গেছে, তো ছুটে যায় কেন? সরি। আচ্ছা দেখেন, নেক্সট টাইম যেন এমন না হয়, ঠিক আছে? আপনি কিন্তু লাস্ট ব্যাচে এমন করছিলেন, দ্যাটস ওয়াই বলতেছি, ট্রুলি বলতেছি আমি। হ্যাঁ দেখেন এরপরে কি হলো, যেটা বললাম কোথায় ছিলাম, এখানে IASB এর কথা। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ইজ রেসপন্সিবল ফর ইস্যুইং, মানে IFRS এটা বানায় হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, কেমন? আর এই জিনিসটাকে ফলো করে ICAB ডিরেক্ট, মানে ICAB সেটাকে সরাসরি অ্যাডপ্ট করে নেয় এবং সেখানে যা লিখা আছে ICAB ও সেটাকে পালন করে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নট ফর প্রফিট এন্টিটিজ, এখানে কি বলা হয়েছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অলসো নিড টু বি প্রিপেয়ার্ড, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরো প্রিপেয়ার করতে হবে ফর গভর্নমেন্ট বা পাবলিক অর্গানাইজেশন, অর্থাৎ এটা শুধুমাত্র যে ওই যারা প্রফিট মেকিং তাদের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় বিষয়টা এমন না, যারা প্রফিট মেকিং না তাদের জন্য এটা প্রিপেয়ার করতে হয়। এবার হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন, আসেন ইথিক্যাল কনসিডারেশনে কি বলছে? Ethical consideration should underpin the work of all professional accountant, মানে ইথিক্যাল কনসিডারেশনে প্রত্যেকটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কিভাবে কি করতেছে এই জিনিসগুলোকে আন্ডারপিন করা হয়। সে কি ঠিকঠাক মতো করতেছে নাকি করতেছে না, বা আমি অ্যাজ এন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমি কি ঠিক মতো করতেছি যদি আমি হই, কিংবা আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হইলেও আমি যে সেক্টরে আছি এই সেক্টরে আমার কাজগুলো কি ঠিকঠাক মতো হচ্ছে নাকি আনইথিক্যাল হচ্ছে, এগুলা ইথিক্যাল কনসিডারেশনে বিবেচনা করা হয়, ইনক্লুডিং দোজ ইন দ্য বিজনেস হু প্রিপেয়ার financial statement and those who set the rules and regulation of the financial reporting। তার মানে ইথিক্যাল যে শুধু যারা পালন করবে তাদের জন্য না, যারা ওইটাকে তৈরি করবে তাদের জন্য ইথিক্যাল কনসিডারেশন থাকা দরকার। যেমন এই যে ধরেন আপনি কোন একটা ক্ষেত্রে ট্যাক্সের সিস্টেম চালু করছেন, আপনি ট্যাক্সের সিস্টেম তৈরি করছেন, আপনি যে খাতে অনেক টাকা ইনকাম করেন আপনি সকল জায়গাতে ট্যাক্সের সিস্টেম বন্ধ করে দিচ্ছেন, যে ঠিক আছে ওই জায়গাতে ট্যাক্স দেওয়া লাগবে না, এগুলো সব ট্যাক্স মুক্ত। আর যে জায়গায় আপনি ইনকাম করেন না ওই জায়গায় বেশি করে করে ট্যাক্স আরোপ করছেন, তাহলে এটা কি ইথিক্যাল কনসিডারেশন হইলো? বলেন। মানে আমি যেখানে ইনকাম করি সেখানে আমি বলবো যে ট্যাক্স ফ্রি, আর আপনি যেখানে ইনকাম করেন যেহেতু সেখানে আমি করি না ওই জায়গায় আমি বলবো যে ট্যাক্স দিতে হবে, বেশি করে দিতে হবে। এটা দিয়ে আমি আইন পাস করে দিছি, এখন আইনে তো আমি পাস করে দিছি, দ্যাট মিনস আমার ট্যাক্স দেওয়া লাগতেছে না, আমি আইন মানতেছি। তা আমি তো আইন বানানোর আগে আমাকে ইথিক্যাল কনসিডারেশন করতে হবে, তাই না?
বুঝছেন এবার? জি ওকে, ভাই। এরপর হচ্ছে কি বাই অ্যাডিয়ারিং টু, এগুলো আমি অনেক কিছু বুঝাইতেছি যেগুলো আপনার সমসাময়িক তথ্য এই সেই সবকিছুর দিকে নজর দিলে বুঝতে পারবেন। ইফ দিস রিলায়েবিলিটি বিকামস কম্প্রোমাইজ, যদি রিলায়েবিলিটি কম্প্রোমাইজ করা হয়, দেন ইউজার উইল নো লঙ্গার ডিপেন্ড অন দ্য ইনফরমেশন এন্ড এবং দ্য ভ্যালু অফ দ্য প্রফেশন উইল বি ড্যামেজড, এবং এতে করে প্রফেশনের ভ্যালুটা ড্যামেজ হবে। এবার হচ্ছে বাই অ্যাডিয়ারিং টু দ্য কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার, ও কোড অফ কন্ডাক্ট এবং ইথিক্যাল বিহেভিয়ারকে পালন করার মাধ্যমে অ্যাকাউন্টেন্টস ক্যান মেনটেন পাবলিক কনফিডেন্স ইন দ্য প্রফেশন অ্যান্ড দাস মেনটেন দ্য ভ্যালু অফ অ্যাকাউন্টিং, এতে করে তাদের কনফিডেন্স বাড়বে এবং এতে করে কি হবে, প্রফেশনের ভ্যালু বাড়বে। আচ্ছা ওকে, অনেকক্ষণ তো ক্লাস নিলাম, এবার হচ্ছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমাদের সাথে কারা কারা এখনো এনরোল করেন নাই কিন্তু করতে চাচ্ছি, তারা একটু হ্যান্ড রেজ করেন। আর আমাদের সাথে যোগদান করতে হলে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং লিখে ব্র্যাকেটে 01628989565 একটা নাম্বার দেওয়া আছে, ওইখানে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে যদি কেউ অ্যাকাউন্টিং এ থাকতে চান বা যে কোনো সাবজেক্টে থাকতে চান, এই নাম্বারে নক করা অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? আর প্রত্যেকটা বিষয় আমি আবারও বলছি, একদম কনফিডেন্টলি বলছি, সেটা হচ্ছে রেজাল্ট তো আসে প্রতিবার, রেজাল্ট দেখেন। হ্যাঁ, কালকে একটা সেমিনারে ওই যে অনেকে তাকে উল্টাপাল্টা কথা লিখছে যে আপনার এখানে রেজাল্ট এডিট করা, আপনি এই হয়েছে সে হয়েছে, তো পরে তাকে সেমিনারে এনে তারা অনেক কিছুতেই পাইছে, তো মানুষের দেখে মনে হইতেছে এটা কি আসলেই সম্ভব, তা আবার সায়েন্স থেকে আসছে। তো এটার জন্য তাকে বললাম যে ভাই আপনি একটু আমার সামনে সেমিনারে আজকে স্ক্রিন শেয়ার করে লগ ইন করেন। তো এটা করে আমি তাকে লগ ইন করে দেখাইলাম। সেমিনারটাও লাইভ হয়েছে গতকালকে, সেমিনার আছে 2 ঘন্টা 41 মিনিট, সেখানে লাস্টের দিকে পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে এমন যে খুবই কনফিডেন্টলি বলতে পারি 8টা ব্যাচ শেষ করছি, এটা আমার 9 নাম্বার সেশন বা ব্যাচ। এখানে আপনি যদি আমি যা যা পড়াবো শুধু ওই দাগানো লাইন গুলা পড়েন, আর অ্যাকাউন্টিং এর বেলায় শুধু বইয়ের সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ, ওয়ার্ক এক্সাম্পল, এটা দেখেন। এই 3টা জিনিস, ওয়ার্ক এক্সাম্পল, সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ, এটা দেখেন। আর সাথে সাথে হচ্ছে কি আমারই একটা বই আছে, এটা পারচেজ করতে হবে বাধ্যতামূলক যারা এখানে পড়বেন। ধরেন আমি এখানে পার্সিয়াল বইটা আছে, একটু দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যালো, জি হ্যাঁ, জি এই যে এখানে আপনাদেরকে শুধুমাত্র প্রশ্ন দেওয়া হবে, অ্যাকাউন্টিং ইজ দ্য ওয়ে অফ ড্যাশ দ্য ট্রানজাকশন অফ অ্যান এন্টিটি, রেকর্ডিং, অ্যানালাইজিং, সামারাইজিং। তো উত্তর হচ্ছে অ্যাবাবল হবে এখানে, কেমন? এই যে এখানে তথ্য ব্যাখ্যা দেওয়া আছে। তো আমার বইতে তথ্য ব্যাখ্যা শুধু যেটা আমি আমার কাছে রাখছি, কিন্তু শুধু এখানে চ্যাপ্টার 1 এর তথ্য ব্যাখ্যা পাবেন, আর কোনোটা পাবেন না। বাকি সবকিছু হচ্ছে আমার এখানে একাডেমিতে যারা পড়বে তারাই শুধুমাত্র এই বইয়ের উত্তর পাবে, কিন্তু প্রশ্ন বাইরে অ্যাভেলেবল, এটা ফারান বুক সেন্টারে কিনতে পাবেন, ঠিক আছে? এগুলো পাবেন। তো এখানে যেমন ধরেন এই যে এখানে শুধু প্রশ্ন দিয়ে দিছি, এটা হচ্ছে মনে হয় চ্যাপ্টার 10, এখানে পার্সিয়া, এটা চ্যাপ্টার 6। হ্যাঁ, তো এখানে তাহলে আমি 3টা কথা বলছি, 1 আমার দাগানো লাইন, 2 হচ্ছে বইয়ের ইন্টারেক্টিভ, সেলফ টেস্ট, ওয়ার্ক এক্সাম্পল, 3 হচ্ছে এ বইয়ের অঙ্ক। এর বাইরে আপনাকে একটা শব্দ পড়তে হবে না, দরকার নাই। পাস করতে হইলে এর বাইরে একটা শব্দ দরকার নাই, শব্দ দরকার নাই, এটা হচ্ছে বিষয়। এবার বাকিটা আপনাকে মন দিয়ে আমার কথা শুনতে হবে, কি কি বলতেছি সেটা বুঝতে হবে, মনে রাখতে হবে। এবার সেটাকে নোট করে রাখেন, খাতায় রাখেন কিংবা মাথায় রাখেন, যেখানেই রাখেন না কেন, ঠিক আছে? তো আমি আরেকবার একটু জানতে চাচ্ছি, আমাদের এই সেশনে এখনো পেমেন্ট করেন নাই কিন্তু আমাদের সাথে থাকতে চাচ্ছেন, তারা কারা কারা একটু হ্যান্ড রেজ করেন। মানে এই সেশনে এখনো পে করেন নাই কিন্তু আমাদের সাথে অ্যাকাউন্টিং এ থাকতে চাচ্ছেন, তারা কারা কারা? ওকে, হাত এখনো উঠতেছে। আমি আবারও প্রশ্নটা করলাম যে এই সেশনে এখনো হ্যান্ড রেজ মানে পেমেন্ট করেন নাই কিন্তু আমাদের সাথে অ্যাকাউন্টিং এ থাকতে চাচ্ছেন, তারা কারা? ওকে, তো দেখে মোটামুটি ভালো লাগলো, আরো বেশি পার্টিসিপেন্ট আশা করছিলাম। তো যাই হোক, দেখা যাবে লাস্ট পর্যন্ত কি হয় বা না হয়। তো আরো 1টা 2টা ক্লাস থাকবে, আমি হাত নামাই দিছি সবারটা। যারা যারা আমাদের সাথে জয়েন করতে চান, উপরে যে নাম্বার দেওয়া আছে, যদিও নাম্বারটা সরে গেছে, আবার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উপরে যে নাম্বারটা দেওয়া আছে এটা একটা স্ক্রিনশট তুলে রাখেন, অ্যাকাউন্টিং এর পাশে ব্র্যাকেট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। হোয়াটসঅ্যাপে নক করবেন, ডিরেক্ট কল দেওয়ার দরকার নেই, আমি আমার পছন্দ মতো সময়ে রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? তো ধন্যবাদ।